start recording and welcome to SBR class. And I think today is our fourth or fifth class, if I'm not wrong. কেননা আমরা গত তিনটা অথবা চারটা ক্লাসে what we tried our level best to understand the basic understanding of group accounting and of course those relevant accounting standard we have mentioned over there like আমরা বিজনেস কম্বিনেশন নিয়ে কথা বলেছি ফার্স্টের দিকে আমরা কিভাবে একটা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন প্রিপেয়ার করতে হয় আইএফআরএস 10 অনুযায়ী সেটা নিয়ে কথা বলেছি আমরা পরবর্তীতে আমাদের গ্রুপ স্ট্রাকচার চেঞ্জ হলে কি কি অ্যাডজাস্টমেন্ট আমাকে করতে হয় সেটা নিয়ে আমরা কথা বলেছি এন্ড আমাদের যদি কোনো অ্যাসোসিয়েট থাকে অ্যাসোসিয়েটের জন্য আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমি কিভাবে অ্যাডজাস্টমেন্ট করে মানে করি অথবা করতে হয় আমাকে IS 28 ফলো করতে হয় সেটা নিয়ে আমরা কথা বলেছি এবং সাইড বাই সাইড আমরা জানি যে এই পুরো বা গ্রুপ অ্যাকাউন্টিং এর জন্য একটা বড় পার্সপেক্টিভ হিসেবে আমাকে কাজ করে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেটা আইএফআরএস 9 থেকে আমরা এফআরএ দেখে আসছি এবং আমরা ট্রাই করব যে আমাদের আসলে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা থেকে আরেকটু অ্যাডভান্স আমরা টপিক কভার করব অবশ্যই বাট আজকের যে কোয়েশ্চেনটা সেখানে যতটুকু পসিবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং থেকে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের ওই পার্টটুকু একটু রিকল করা সো দ্যাট ইজ আওয়ার হোল পার্ট আমরা যতটুকু কোয়েশ্চেন করেছি সেখান থেকে আমরা একটা পাস্ট ইয়ার কোয়েশ্চেন চুজ করেছি যে কোয়েশ্চেনটা আমরা একদম এসএসসি এর প্র্যাকটিস প্ল্যাটফর্ম যেটা আপনারা এক্সাম দিবেন সেই এক্সামের এনভায়রনমেন্টে আপনারা ঠিক কিভাবে এক্সামটা আনসার করবেন লাইভ একটা আমরা বলতে পারি ভাইব অথবা লাইভ একটা আমরা ফিল অর রিফ্লেকশন যেন আমরা বুঝতে পারি যে আমাদের কোয়েশ্চেনটা কিভাবে আসবে এন্ড কিভাবে আমরা আনসার করব এন্ড আমি আপনাদেরকে অলরেডি কোয়েশ্চেনটা কি সেটা আমি পিডিএফ করে ক্যাপ্টান এক্সাম কিট থেকে আপনাদেরকে আমি এক্সট্রাক্ট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি সো আমি এটা মেসেঞ্জারে দিয়ে রাখবো ভাইয়ার মোস্ট প্রবাবলি মেসেঞ্জারের একটা অ্যাক্সেস নিয়ে একটা ইস্যুস আছে সো লেটস সি আমরা কোয়েশ্চেনটা কিভাবে অ্যাক্সেস করব আমি একদম ফার্স্ট থেকেই দেখাচ্ছি আপনাদের আমি একটা লিংক দিয়েছি হোয়াটসঅ্যাপে সেটা আপনারা দেখেছেন যে আমি যখন ওই লিংকে ক্লিক করব ক্লিক করার পর আমার ঠিক মাই এসএসসি এর রেজিস্ট্রেশনের যে ডিটেলসটা আছে সেটা দিয়ে আমাকে লগ ইন করতে হবে লগ ইন করলে আমি এরকম একটা ড্যাশবোর্ড পাবো সো দিস ইজ দ্য ড্যাশবোর্ড ফর প্র্যাকটিস প্ল্যাটফর্ম আমি ঠিক এখান থেকে আমার যে রেসপেক্টিভ পেপারটা আছে স্ট্র্যাটেজিক বিজনেস রিপোর্টিং এখানে চলে যাব এবং এখানে যাওয়ার পর আপনি তিনটা অপশন পাবেন বেসিক্যালি যদিও এই অপশনটা এখন আর থাকবে না ইউকে এন্ড আয়ারল্যান্ড আপনি জাস্ট এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্ক স্পেস পাবেন এবং ইন্টারন্যাশনাল পাবেন কেননা ইন্টারন্যাশনাল এই ভ্যারিয়েন্টটাও আলাদা করে আর এখন থাকবে না এসবিআর এর আগেই ভ্যারিয়েন্ট তিনটা ছিল ইন্টারন্যাশনাল আয়ারল্যান্ড এন্ড ইউকে সো এখন আর এই ভ্যারিয়েন্ট গুলো নেই এখন এসবিআর সবকিছুর জন্য অ্যাপ্লিকেবল মানে সেম পেপার ফর অল ওভার দ্য গ্লোব তো সেই ক্ষেত্রে আপনি ইন্টারন্যাশনাল যখন ক্লিক করবেন সেখানে দেখবেন যে আপনি কি রিসোর্স দেখতে চান উই ওয়ান্ট টু এক্সপ্লোর এসএসসি অফিসিয়াল রিসোর্স যেটা আমি এক্সপ্যান্ড করব করার পর এখানে আমার তিনটা অপশন আছে আমি কি পাস্ট এক্সাম লাইব্রেরি নিয়ে কথা বলবো মানে ফার্স্ট ইয়ার এক্সামের কোশ্চেনটা নিয়ে আমি প্র্যাকটিস করব নাকি প্র্যাকটিস এক্সাম নিয়ে কথা বলবো না স্পেসিফিক এক্সাম নিয়ে আমরা প্র্যাকটিসটা করব সো আমি প্র্যাকটিস এক্সামের কথাটা বলে দিই আপনাদেরকে এখানে বেসিক্যালি হচ্ছে আপনাদের যে এক্সামের যে মকটা হয় যেমন যারা মার্চে এক্সাম দিচ্ছেন আপনাদের ঠিক জুনে যখন আপনারা এক্সাম দিবেন এই মক এক্সামটা এখানে চলে আসবে সো আপনারা যারা এই প্র্যাকটিস প্ল্যাটফর্মটা ইউজ করতে ইউজ টু হবেন না আপনাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনারা মক এক্সাম গুলো এসএসসি এর ফ্রি মক গুলো এখান থেকে অ্যাটেম্প করতে পারবেন না যদি আপনি এখন থেকেই ফ্যামিলিয়ার না হন এটার সাথে কিভাবে ইউজ করতে হয় সো আমার এখানে আপনি দেখেন দুইটা অপশন আছে একটা হচ্ছে অ্যাসাইন আর একটা আনঅ্যাসাইন সো ইটস ভেরি সিম্পল আমি অ্যাসাইন করে রাখবো সবগুলো টপিক সো আমি বেসিক্যালি হচ্ছে আমার প্র্যাকটিস এক্সাম না আমি পাস্ট এক্সাম লাইব্রেরি থেকে দেখতে চাই পাস্ট এক্সাম লাইব্রেরি আমার সবগুলোই অ্যাসাইন করা যেটা আমার লেফট সাইডে দেখাচ্ছে খেয়াল করে দেখেন লেফট সাইডে কিন্তু আমার অনেক টপিকই দেখাচ্ছে সেই ক্ষেত্রে এই টপিক গুলো হচ্ছে আমার শো হচ্ছে না সরি দ্যাট আই মেড এ মিস্টেক আমি ডিসপ্লে শেয়ারই করি নাই ওকে আম সো সরি সো আপনি এটা ফার্স্টে বলা উচিত ছিল আপনি এতক্ষণ পরে এসে বলছেন আমাকে এখন আপনি দেখেন আমরা ঠিক যে কথাটা বলছিলাম এতক্ষণ আই থিংক ইউ ক্যান রিলেট রাইট নাও যে আমরা এসবিআর এর যে কোশ্চেন গুলো আছে আমি সবগুলো অ্যাসাইন করে রেখেছি অলরেডি
সো আপনি আপনার অ্যাসাইনড কোয়েশ্চেন গুলো লেফট সাইডে দেখতে পাবেন। এন্ড আমি আপনাদেরকে যে কোয়েশ্চেনটা আজকে করাতে চাই সেটা হচ্ছে মার্চ জুন 2023, এন্ড যেটা বেসিক্যালি আমার লেফট সাইডে অলরেডি আপনি দেখতে পাবেন যে এটা মার্চ জুন 2023 যে কোয়েশ্চেনটা এইখানে আমরা সিলেক্ট করব। করার পর আমার যে মার্চ জুন 2023 কোয়েশ্চেনটা সেটা আমি স্টার্ট করব। এন্ড দিস ইজ দ্য মার্চ জুন 2023 কোয়েশ্চেনটা আমি স্টার্ট করলাম। যখন আমি স্টার্ট করব তখন এখানে কিছু ইনস্ট্রাকশন আমাকে পড়তে হবে। এই ইনস্ট্রাকশন গুলো আপনারা আমরা ওরিয়েন্টেশন ক্লাসেও করেছি। আপনার কয় ঘন্টা থাকবে, এর মধ্যে 3 ঘন্টা 15 মিনিটস আপনি টাইম পাবেন। 15 মিনিটস হচ্ছে আপনার ইনস্ট্রাকশনের জন্য, 300 হচ্ছে 3 আওয়ার্স হচ্ছে আপনার এক্সাম আনসারের জন্য। অ্যান্ড দেন এন্ড অফ দ্য এক্সামে আপনাকে যখন এন্ড এক্সাম ক্লিক করবেন তখন আর আপনার এখানে ব্যাক করার কোনো অপশন থাকবে না। এই বেসিক কথাগুলো এখানে বলছে। আপনি ইনস্ট্রাকশন গুলা পড়বেন কিভাবে কিভাবে আপনি এক্সামে আপনার পয়েন্ট গুলো, যেমন এগুলো আপনারা স্কিলস লেভেলে অলরেডি করে আসেন, সেই জন্য এখানে আর খুব বেশি আপনাদের না দেখলেও হয়। ইউ গাইজ অলরেডি লাইক ওয়েল অ্যাওয়ার অ্যাবাউট ইট। সো আমরা ঠিক আমাদের পুরো পেজটা যখন ভিউ না করব তখন ওরা একটা মানে ডায়াগ্রাম দেখায়, দ্যাট আমরা সবাই জানি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখন আমি এক্সামটা স্টার্ট করতে চাই। ইয়াস, আমি এক্সামটা স্টার্ট করতে চাই। এন্ড আমরা জানি দুইটা সেকশন থাকে। সেকশন এ তে 50 মার্কসের কোয়েশ্চেন, একটা 30 মার্কস, আর একটা হচ্ছে আমার 20 মার্কস। আর সেকশন বি তে থাকে দুইটা কোয়েশ্চেন, সেখানে হচ্ছে 25 মার্কসের দুইটা কোয়েশ্চেন থাকে। সো দ্যাট ইজ হাউ উই উইল অ্যাপ্রোচ আওয়ার কোয়েশ্চেন্স। আমরা আনসারটা এভাবেই শুরু করব এবং আমরা সিকোয়েন্সিয়ালি যাচ্ছি। আমরা 30 মার্কসের কোয়েশ্চেনটাই ফার্স্টে আমরা আনসার করার ট্রাই করি। অ্যান্ড অ্যাগেইন ইট ডিপেন্ডস অন ইউর এক্সাম টেকনিক। যদিও আমরা রিকমেন্ড করি আমার গ্রুপ অ্যাকাউন্টিংটা আগে করে ফেলা, বাট স্টিল দ্যাট ডিপেন্ডস অন ইউ। আপনারা যদি মনে করেন যে না আপনি অন্য কোয়েশ্চেনটা আগে করবেন, এথিক্স এরটা আগে করবেন, অথবা আইএসআইএফআরএস এর যে কোয়েশ্চেন থাকে সেটা আপনি আগে করবেন, দ্যাটস আপ টু ইউ। বাট স্টিল প্রেফারেবল আপনি গ্রুপ অ্যাকাউন্টিংটা আগে আনসার করেন, বিকজ দিস ইজ মোর ইজিয়ার। লাইক অনেক অনেক আনসারেবল মার্ক থাকে যেটা খুব ইজি টু অ্যাটেম্প, মানে আপনি অবটেন করতে পারবেন। সো সেই দিক থেকে আমি রিকোয়েস্ট করি সবসময় আমার স্টুডেন্টদেরকে যে গ্রুপ অ্যাকাউন্টিং এর কোয়েশ্চেনটা আপনি আগে আনসার করেন। সো আমি ঠিক ওই প্ল্যান করেই আগাচ্ছি। আমি গ্রুপ অ্যাকাউন্টিং এর কোয়েশ্চেনটাই দেখতে চাচ্ছি। এবং আপনি যদি একটু দেখেন আমার নেক্সট আমি যখন ক্লিক করব আমার কোয়েশ্চেনটা অলরেডি এখানে দেখাবে। সো দিস ইজ দ্য প্রিভিউ দ্যাট ইউ গাইজ উইল সি। আপনারা আপনাদের প্রিভিয়াস পেপারে আপনারা যারা স্কিলস লেভেলে পেপার গুলো পাস করে আসছেন, এখানে স্কিলস লেভেলে কিন্তু এইভাবে ছিল না। স্কিলস লেভেলে যেটা থাকতো, লেফট সাইডে কোয়েশ্চেন গুলো দেখা যেত, রাইট সাইডে আপনাকে রিকোয়ারমেন্ট এবং আপনার আনসারটা করার অপশন থাকতো। বাট ইউ সি যে এখানে আমার লেফট সাইডে কিন্তু আমাদের কয়েকটা অপশন আছে, এক্সিবিটস, রিকোয়ারমেন্ট এন্ড রেসপন্স অপশনস। এক্সিবিটস মানে হচ্ছে সিনারিও গুলো, মানে আপনি যে সিনারিওর উপর বেস করে আপনার কোয়েশ্চেনটা আনসার করবেন। এন্ড রিকোয়ারমেন্টস হচ্ছে যেখানে আপনার ওই এক্সিবিট রিলেটেড কি আস্ক করছে এক্সামিনার সেইটা। আর রেসপন্স অপশনটা হচ্ছে আপনার এই এক্সিবিট অর রিকোয়ারমেন্ট এটার উপর বেস করে আপনি কোন প্ল্যাটফর্মে এই আনসারটা করবেন। আপনি কি স্প্রেডশিটে করবেন না ওয়ার্ড প্রসেসরে করবেন, দ্যাট ইউ ক্যান চুজ। মানে আপনার প্রিভিয়াসলি এফআর অথবা আপনার অন্য পেপার গুলাতে যেটা ছিল এটা আপনাকে ব্ল্যাঙ্ক দেওয়া থাকতো যে এটা হচ্ছে স্প্রেডশিট, এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। লাইক আপনি চুজ করতে পারতেন না। এখানে এই অপশনটা পাবেন, ইভেন দো আপনি এসবিএল এও আপনি একই রকম অপশন পাবেন, এখানে প্রেজেন্টেশনের অপশনটা থাকে, পাওয়ার পয়েন্ট আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। সো নাও আপনি একটু ইনস্ট্রাকশনটা পড়ে দেখেন কি বলেছে, যে গ্রির কোম্পানি ইজ এ লিস্টেড প্যারেন্ট কোম্পানি অফ ম্যানুফ্যাকচারিং গ্রুপ। মানে গ্রি কোম্পানি হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং গ্রুপের প্যারেন্ট কোম্পানি এবং লিস্টেড কোম্পানি। Greer company is preparing the group financial statement for the year ended 31st December 2007. আমি আমার এখান থেকে এতটুকু ক্লিয়ার হয়ে গেলাম যে গ্রির কোম্পানি যেহেতু প্যারেন্ট কোম্পানি, সে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে এবং তার ইয়ার এন্ডটা হচ্ছে 31st December 2007। দিস ইজ ইম্পর্টেন্ট ইনফরমেশন। The following exhibits available on the left side of the screen. এই যে যে এক্সিবিটস গুলোর নাম আপনি এখানে দেখতে পাচ্ছেন, এটা একটা সামারি আছে যে এক্সিবিট 1 কি রিলেটেড, এক্সিবিট 2 কি রিলেটেড, এক্সিবিট 3 কি রিলেটেড, এক্সিবিট 4 কি রিলেটেড। দেখেন এক্সিবিট 1 অ্যাকুইজিশন অফ লেআউট কোম্পানি ডেসক্রাইবস আ বিজনেস কম্বিনেশন। আপনার এখানে এক্সিবিট 1 এ যেটা আছে সেটা হচ্ছে
বিজনেস অ্যাকুইজিশনের ডেসক্রিপশনটা দেওয়া আছে। তার মানে আপনি এক্সিবিট ওয়ানটা যখন ক্লিক করবেন, দেখেন আপনার এখানে এই সিনারিওটা প্রেজেন্ট করবে যে এক্সিবিট ওয়ানে আপনার কি দেওয়া আছে। এখন এখানে পয়েন্টটা হচ্ছে আপনি এক্সিবিট ওয়ানটা চাইলে আপনার এই স্ক্রিনটাকে আরেকটু বড় অথবা ছোট করতে পারেন যদি আপনার দেখতে প্রবলেম মনে হয় যে আপনি দেখতে একটু মানে প্রবলেম ফেস করছেন, তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাইজ অর মিনিমাইজ আপনি করে দেখতে পারবেন। সো আমরা পড়বো প্রত্যেকটা এক্সিবিট, বাট আগে আমরা রিকোয়ারমেন্ট পড়বো, দ্যাট উই অল নো। গুডউইল অন অ্যাকুইজিশন অফ লেআউট কোম্পানি describes the value of attributable to the calculation of goodwill on business combination with layout company. 3 নম্বরে আছে ইনভেস্টমেন্ট ইন গেই কোম্পানি describes an additional investment in the year। তার মানে হচ্ছে আরো কিছু ইনভেস্টমেন্ট সে করেছে, সেইটার অ্যাডিশনাল ডিসক্রিপশন এখানে দেওয়া আছে। 4 নম্বর লোন এগ্রিমেন্ট describes the terms of a bank loan agreement, যেটা আমরা বলছিলাম একটু আগে, that is under IFRS 9 ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। আমি আমার লোন যদি নেই কারোর থেকে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, সেটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা অ্যাজ পার IFRS 9 কি হবে সেটার ডিসক্রিপশনটা এখানে দেওয়া আছে। So this information should be used to answer the questions requirement within your choice response option. So এইরকম একটা বেসিক গাইডলাইন আপনার প্রত্যেকটা কোশ্চেনই দেওয়া থাকবে। আপনি আপনার রিকোয়ারমেন্টটা আগে পড়বেন, রিকোয়ারমেন্ট পড়ে ইউ উইল প্ল্যান ইউর আনসার, অ্যান্ড দেন টু প্ল্যান ইউর আনসার ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর সিনারিও। অ্যান্ড ইউ গাইজ অলরেডি নো যে আপনারা যখন প্রফেশনাল স্ট্র্যাটেজিক প্রফেশনাল লেভেলে চলে আসছেন, ইউ আর লাইক দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট, অ্যান্ড অ্যাজ ইউ আর হেড অফ দ্য ইউ আর হেডিং দ্য ডিপার্টমেন্ট, সেই ক্ষেত্রে আপনার যে কোনো কিছুর ক্ষেত্রে প্রফেশনাল মার্কস একটা কি রোল প্লে করবে, এবং আপনার প্রেজেন্টেশন থেকে শুরু করে আপনার সিনারিওর সাথে লিঙ্ক করা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনাকে আরেকটু অ্যাডভান্স ওয়েতে চিন্তা করতে হবে, আরেকটু প্রফেশনাল ওয়েতে চিন্তা করতে হবে। অ্যাজ ইউ আর দ্য গ্রুপ অ্যাকাউন্টেন্ট, আপনি এখন কিন্তু কোন ইন্ডিভিজুয়াল কোম্পানির আর কোন ইন্ডিভিজুয়াল কনসার্নের অ্যাকাউন্টিংটা দেখছেন না, ইউ আর হেডিং দ্য গ্রুপ অ্যাকাউন্টিং থিং, আপনি পুরো গ্রুপের চিফ অ্যাকাউন্টেন্ট। সো that means you have the big role to play, you have the big exposure to prove, and আপনাকে ঠিক এইভাবে চিন্তা করতে হবে, you are describing the situations, you are answering the situation, you are solving the problem for your board of directors. So আপনি আপনার প্রত্যেকটা রেসপন্স এইভাবে চিন্তা করবেন, you are responding to the board of directors, so that you have to own or you have to like wear this show, যাতে করে আপনি আপনার এই কনসেপ্টটা আপনার মাথায় থাকে যে ইউ আর দ্য লিড অফ দ্য লাইক ইউ আর দ্য লিড অফ দ্য অর্গানাইজেশন, ইউ আর এট দ্য স্ট্র্যাটেজিক পজিশন অফ দ্য অর্গানাইজেশন। তো আপনাকে ঠিক ওইভাবে চিন্তা করতে হবে। সো ইউ আর নট অলওয়েজ লাইক like going to do the calculation only, so you have to explain or you have to evaluate or you have to like describe your calculation sometimes, so that you will plan based on the requirement. So let's start the requirements thing. আমরা দেখতেই পাচ্ছি যে কোয়েশ্চেন 1 এ 30 মার্কস। সো ইফ ইউ সি দ্য রিকোয়ারমেন্টস, এখানে টোটাল 4টা রিকোয়ারমেন্টস থাকবে, এন্ড আপনি দেখতে পাচ্ছেন এটা সবসময় যে 4টাই থাকবে ব্যাপারটা তা না, আপনার এখানে 3টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে, আবার 4টাও থাকতে পারে। দ্যাট উইল মার্ক অ্যালোকেশনটা এটার উপর বেস করে আসলে ডিপেন্ড করবে। সো আমরা যদি একটু দেখি রিকোয়ারমেন্ট গুলো কি কি। রিকোয়ারমেন্ট এ, ইউজিং এক্সিবিট 1 ইভালুয়েট দ্য রিজনস why Greer company rather than layout company can be identified as the acquirer in the business combination। খুব ভালো করে খেয়াল করেন, 10 মার্কের একটা কোয়েশ্চেন, বাট ডু ইউ থিঙ্ক যে এখানে ক্যালকুলেশন করতে বলছে কিছু? মানে হোয়াট ডু ইউ থিঙ্ক, কোন ক্যালকুলেশন আছে এই 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 আনসারটার মধ্যে অথবা এই রিকোয়ারমেন্টটার মধ্যে? না স্যার, জি মনে না, হচ্ছে খুব একটা নাই, বাট অল্প কিছু লাগতে পারে যেহেতু ইভ্যালুয়েট বলেছে। দ্যাট ম্যাট সি, বাট স্টিল আপনি যখন কোয়েশ্চেনটা দেখছেন, আপনি আপনার কোয়েশ্চেনটার প্ল্যানিংটা কিভাবে করবেন দেখেন। আপনাকে কিন্তু অলরেডি ও একটা লিডিং পয়েন্ট বলে দিচ্ছে। কি লিডিং পয়েন্ট? ও কিন্তু লিড দিচ্ছে যে গ্রির কোম্পানি will be considered as the acquirer. So I think you can relate the IFRS 3 business combination that will determine the acquirer and acquiree. Acquirer, the company who holds the control over acquiree, who is the parent company is the acquirer.
সো এখানে আপনাকে বলেই দিচ্ছে যে কেন গ্রির কোম্পানিকে আপনি অ্যাকোয়ারার হিসেবে কনসিডার করবেন ইন দ্য বিজনেস কম্বিনেশন আন্ডার IFRS 3 রাদার দ্যান লেআউট কোম্পানি। দ্যাট মিনস ইউ আর অলরেডি asked to justify, to evaluate যে গ্রির কোম্পানি কেন অ্যাকোয়ারার, গ্রির কোম্পানি কেন প্যারেন্ট, গ্রির কোম্পানির কেন কন্ট্রোল আছে, দ্যাট ইউ উইল examine, you will evaluate, and then you will have to come up with a conclusion যে এই কারণে গ্রিড কোম্পানি is a parent and acquirer rather than layout company. সো এই প্ল্যানিংটা আপনাকে থাকতে হবে আপনার মাথায়। and if you see যে এখানে কত মার্কের জন্য আমাকে এই কোয়েশ্চেনটা করা হচ্ছে, 10 মার্কের জন্য। হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনি কয়টা পয়েন্ট নিয়ে কথা বলবেন এখানে, মানে আপনার মিনিমাম কয়টা পয়েন্ট আইডেন্টিফাই করতে হবে আপনার সিনারিও থেকে? আই গেস ম্যাক্সিমাম 4টা। এনিওয়ান, বাকিরা? স্যার প্রত্যেকটা যদি 2 মার্ক হয় তাহলে স্যার মিনিমাম 5টা। আর বাকি কেউ? 5টাই বেটার মনে হয়। সো এই যে মার্কেট যে অ্যালোকেশনটা, এটাও কিন্তু আপনার প্রফেশনাল জাজমেন্টের একটা কম্পিটেন্সি আমি বলবো। ইউ আর ভেরি ওয়েল সেড যে আমরা যেহেতু 10 মার্কের জন্য আনসারটা করছি, সেই ক্ষেত্রে অফকোর্স আই উইল ফলো দ্য মার্কিং স্কিম। প্লিজ, আমি আবারও বলছি, আপনারা যখনই প্র্যাকটিস করবেন, আপনারা যখনই কোনো কোয়েশ্চেন করবেন, আপনার এক্সামিনারের মার্কিং স্কিমটা অবশ্যই দেখবেন। আমি যদি একটু এটার মার্কিং স্কিমটা আপনাদেরকে বের করে দেখানো ট্রাই করি যে এক্সামিনার আসলে কয়টা পয়েন্ট অথবা কি কি পয়েন্ট নিয়ে আপনাকে মার্কস গুলো দিবেন। সো আপনারা ঠিক যে কথাটা বললেন, সে কথাটাই এক্সামিনার আপনাকে সুন্দর করে আরেকটু ডিজাইন করে দেখাই দিবে যে কোন পয়েন্টটার জন্য কত মার্ক আপনাকে এক্সামিনার দিবে। আমি এখনই আনসারটা রিভিল করছি না, আনসারটা আমি এখনই দেখার ট্রাই করছি না, বাট আমি মার্কিং স্কিমটা দেখার ট্রাই করতে চাই যে আসলে আমার ঠিক ফার্স্ট যে 10 মার্কস খেয়াল করে দেখেন, 1 mark per discussion point of key principles and application to the scenario। এটার জন্য আপনাকে বেসিক্যালি হচ্ছে IFRS 3 principles maximum 5 and application of IFRS 3 principle to the scenario maximum 8। What does it means? It means আপনি যদি শুধু IFRS 3 প্রিন্সিপাল নিয়ে কথা বলেন, শুধু প্রিন্সিপাল নিয়ে কথা বলেন, তাহলে আপনাকে হয়তোবা প্রত্যেকটা পয়েন্টের জন্য 1 মার্কস করে দিবে। বাট আপনি যদি সেই পয়েন্টের অ্যাপ্লিকেশনটা দেখান, অ্যাপ্লিকেশন অফ IFRS 3, সেই ক্ষেত্রে আপনাকে প্রিন্সিপালের জন্য 1 মার্ক আর অ্যাপ্লিকেশনের জন্য আরো 1 মার্ক, তার মানে 2 মার্ক করে দিবে। তার মানে 5টা পয়েন্টের যদি আপনি প্রিন্সিপাল নিয়ে কথা বলেন এবং সেগুলোর অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলেন, মানে সিনারিওর সাথে লিংক করা নিয়ে কথা বলেন, তাহলে ইউ উইল গেট 10 মার্কস। এন্ড ট্রাস্ট মি, আপনারা যারা সিনারিও পড়ে ভালো করে আনসার করতে পারবেন, ইউ মাইট গেট 10 আউট অফ 10। এখানে এমন না যে আমরা ছোটবেলা থেকে একটা পারসেপশন থাকে যে থিওরিটিক্যাল কোশ্চেন আমরা ফুল মার্ক পেতে পারি না। নো, নেভার। সো এই কোশ্চেনটা আপনি কোন ওয়ার্ড, মানে কোন 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 অপশনের জন্য আপনি প্ল্যান করবেন, স্প্রেডশিট না ওয়ার্ড প্রসেসর? ওয়ার্ড প্রসেসর। অফকোর্স ওয়ার্ড প্রসেসর। ভেরি গুড। স্যার একটা কোয়েশ্চেন, প্লিজ। স্যার আমাদের এফআর আর এসবিআর এর স্যার ডিফারেন্সটা কি স্যার? মানে যেরকম স্যার এফআর আমরা ওরকম ধরেন আইএফআরএস বা ওই ধরেন নাম্বারিং নিয়ে আমরা বেশি হুম হুম মানে টেনশনে ছিলাম না, বাট হুম স্যার এসবিআর এ আমার মনে হয় স্যার নাম্বারিংটা খুব ইম্পর্টেন্ট। আইএফআরএস ওকে 9, ওকে আইএফআরএস ওকে 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 নাম্বারিংটা ইম্পর্টেন্ট, অফকোর্স ইম্পর্টেন্ট, মানে মোর ইম্পর্টেন্ট, কেননা আপনি এখন সিনিয়র রোল প্লে করছেন। বাট স্টিল ইটস নট ম্যান্ডেটরি যে আপনি যে IFRS 3 যেটা আমি বললাম বিজনেস কম্বিনেশন, রাইট? এই যে IFRS 3 প্রিন্সিপালস, যদি এরকমটা হয় আপনার IFRS 3 মানে কনসেপ্টটা কি সেটা আপনি জানেন, বাট এটা IFRS 3 তে বলা আছে, এটা আপনার আসলে মনে নাই, অথবা এটা আপনি রিলেট করতে পারছেন না, অথবা এটা আপনি মনে করতে পারছেন না। সো ইট ইজ নট ম্যান্ডেটরি টু মেনশন দ্য নেম অফ দ্য IFRS। IFRS এর নাম মেনশন করতে হবে, এটা ম্যান্ডেটরি না। এখন জি আসেন, স্যার। ম্যান্ডেটরি না যেহেতু, বাট করলে তো অফকোর্স বেটার, এক্সামিনার উইল আন্ডারস্ট্যান্ড যে আপনি খুব দারুণ IFRS এর আইডিয়া আপনি নিয়ে আসেন, কনসেপ্ট আপনি জানেন। বাট আপনি যদি কোনো কারণে রং IFRS রিলেট করেন, রং IFRS রেফার করেন, দ্যাট ইজ আ ব্লান্ডার। ক্লিয়ার? সো আমি এইভাবে চিন্তা করতে পারি অ্যাজ পার দ্য অ্যাপ্লিকেবল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অফ বিজনেস কম্বিনেশন। তার মানে কি, কথাটা কিন্তু
খুব আমি ঠিক কথাটাই বললাম, আইফারেস 3 কথাই বললাম, বাট আমি আইফারেস 3 টা ভুলে গেছি যে এটা কি আইফারেস 3 ছিল না কি ছিল। বাট আমার মনে আছে যে বিজনেস কম্বিনেশন একটা আইফারেস আছে, বাট সেটা নামটা ভুলে গেছি আমি, মানে নাম বলতে নাম্বারটা আমি ভুলে গেছি। তো এই জন্য আমি রিকমেন্ড করি যে আপনারা নাম্বারটা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, বাট ম্যান্ডেটরি না। হ্যাঁ, এখন আছে আপনার ডিফারেন্সটা কি, সেই কোশ্চেনটা আমি আনসার করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে ডিফারেন্সটা এই জায়গায়, আপনি এফআর এ যখন আপনি কোনো একটা কোয়েশ্চেন আনসার করেছেন, এফআর এ আপনার ক্যালকুলেশন ছিল অলমোস্ট 60%, 70% যে কোনো একটা কোয়েশ্চেনের। বাট আপনি খেয়াল করে দেখবেন এই কোয়েশ্চেনে 30 মার্কসের একটা কোয়েশ্চেন, এখানে আপনি ক্যালকুলেশন পাবেন হয়তো বা ম্যাক্সিমাম 20%, 25%, নট মোর দেন দ্যাট। ওকে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। মানে এখানে ক্যালকুলেশনের পয়েন্ট মার্ক একটু কম থাকে, এক্সপ্লেনেশনে, ডেসক্রিপশনে, অ্যানালাইজিং এ একটু বেশি থাকে। দ্যাট ইজ ওয়াই আপনি স্ট্র্যাটেজিক পজিশন হোল্ড করছেন, দ্যাট ইজ ওয়াই আপনি স্ট্র্যাটেজি সেট করবেন আপনার গ্রুপ অ্যাকাউন্টিংটা আপনি কিভাবে করবেন। ইউ আর নট সাপোজ টু ডু লাইক বুক কিপিং, অর ইউ আর নট সাপোজ টু ডু দ্য লাইক ডুইং দ্য জার্নাল এন্ট্রি, আপনি প্রত্যেকটা ট্রানজেকশনে জার্নাল এন্ট্রি করে করবেন ডে বাই ডে, লাইক নো নো নট লাইক দ্যাট। আপনি কনসলিডেট করবেন, অ্যাসেট লায়াবিলিটি লাইন বাই লাইন অ্যাড করবেন। এক্সামিনার ইজ নট এক্সপেক্টিং দিস সর্ট অফ থিং ফ্রম ইউ। হোয়াট এক্সামিনার উইল এক্সপেক্ট, কোন একটা প্রবলেম হয়েছে, কোন একটা পার্টিকুলার পয়েন্ট অ্যারেস্ট করেছে, কোন একটা পলিসি লেভেলের কিছু একটা চেঞ্জ হয়েছে, অর গ্রুপ স্ট্রাকচারে কিছু একটা চেঞ্জ হয়েছে। নাও ইউ নিড টু গাইড দেম, ইউ নিড টু গাইড ইউর টিম হাউ দে উইল ফলো দ্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। দ্যাট ইজ ইউর ওয়ার্ক। সো প্লিজ, আমি বারবার এই কথাগুলো বলার একটাই কারণ, সো দ্যাট ইউ গাইজ ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর রোল, যে আপনি আসলে কি প্লে করতে যাচ্ছেন। সো লেটস সি 10 মার্কের আমি আনসারটা প্ল্যান করব। অফকোর্স সেই ক্ষেত্রে এখানে আমি একটা কাজ করতে পারি, আমি আমার দুইটা ওয়েতে আমি প্ল্যানটা চিন্তা করতে পারি। খেয়াল করে দেখেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রিকোয়ারমেন্টের জন্য আমার আলাদা আলাদা এক্সিবিট মানে আমাকে ফলো করতে হবে। যেমন আমি এক্সিবিট 1 দিয়ে শুধু এই রিকোয়ারমেন্ট 1 এটাই হচ্ছে আমি আলটিমেটলি আনসার করব। সেই ক্ষেত্রে আমি বাকি রিকোয়ারমেন্ট গুলো পরে পড়লেও আমার প্রবলেম নাই, একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে আমি একবার একটা গ্ল্যান্স রিকোয়ারমেন্ট গুলা পড়ে ফেলি, তাহলে হয়তো বা আমি এক্সিবিট গুলা একটা একটা করে যখন পড়বো তখন প্রত্যেকটা এক্সিবিটের সাথে আমি রিলেট করতে পারবো। বোথ ইউ ক্যান ডু, আপনার এই অপশনটা আছে এখানে, যেটা এফআর এ ছিল না। সো আমি যদি এখন এইভাবে চিন্তা করি, আমি এক্সিবিট 1টা পড়লাম, পরে আমি এই অ্যান্সারটা আগে চিন্তা করব, আমি এই অ্যান্সারটা আগে দিব। সো সেই ক্ষেত্রে আমি এই অ্যান্সারটা যেহেতু আগে প্ল্যান করব, সো আমি এই আনসারটা আগে আসলে চিন্তা করতে চাই। সো এখানে আমার কপি করার কোনো ওয়ে নাই। আমার বেসিক্যালি রিকোয়ারমেন্ট এ ছিল হচ্ছে বিজনেস কম্বিনেশন IFRS 3 to identify the acquire, সো দ্যাট ইজ, আপনি একটা হেডলাইন ইউজ করতে পারেন। এখন এখানে আপনি রিকোয়ারমেন্টটা যখন রাখছেন, এটা আসলে মিনিমাইজ করবেন হচ্ছে জাস্ট ক্রস দিয়ে। আপনি আপনার যখন হোয়াট ক্যান আই সিলেক্ট এক্সিবিটটা আপনি দেখবেন, আপনি এক্সিবিটটা মানে ওপেন করলেও এটা পিছনেই থাকবে। সো আলটিমেটলি আই ডোন্ট থিঙ্ক এটা ক্লোজ করার খুব একটা দরকার আছে। সো আপনি দেখেন এক্সিবিট 1টা কি বলছে, এবং আপনার মাথায় কিন্তু এটা থাকতে হবে আপনার প্ল্যানিং এ। সেটা হচ্ছে আপনি এক্সিবিট 1 থেকে কি কি ডিটারমাইন করবেন, এই এই মানে ক্লজটা আপনার মাথায় খুব স্ট্রংলি সেট থাকতে হবে। এবং আপনি যেটা মানে ডিটারমাইন করবেন, সেইটার জন্য আপনাকে 5টা পয়েন্ট বের করতে হবে। এটাও আপনাকে একটু মাথায় রাখতে হবে, আপনাকে 5টা পয়েন্ট যেহেতু আলটিমেটলি বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার রিকমেন্ডেশন থাকবে, আপনি যখনই কোনো একটা লাইন পড়বেন, সেই লাইন থেকে আপনি আপনার পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করে ফেলবেন, এবং আইডেন্টিফাই করে সাথে সাথে সেই পয়েন্টটার একটা বুলেট পয়েন্ট, মানে সেই পয়েন্টটার একটা বুলেট লাইন আপনি আপনার আনসার প্রসেসরে রেসপন্স অপশনে লিখে ফেলবেন। সো দ্যাট আপনি এক্সপ্লেনেশনটা করার আগে এটার হেডলাইনটা কি হচ্ছে, বুলেট পয়েন্টটা কি হচ্ছে, সেটাকে সুন্দর করে এক্সপ্লেন করতে পারেন। দ্যাটস এ গুড টেকনিক। সো আমরা ঠিক সেই টেকনিকটাই ফলো করতে চাই। দেখি আমরা কি কি বলতে চাই। Greer company whose shares are listed on a stock exchange, তার মানে একটা লিস্টেড কোম্পানি। সো সেই ক্ষেত্রে আমার এইটা শেয়ার মার্কেট আর স্টক মার্কেটে লিস্টেড, এটা নিয়ে আর কোনো সমস্যা নাই।
বাট এখন আমাকে দেখতে হবে লেআউট কোম্পানি কি। লেআউট কোম্পানি আবার লিস্টেড কোম্পানি না, সে একটা আনলিস্টেড কোম্পানি। বাট এখানে আপনাকে ওই দিকে আর ডিবেট করার দরকার নাই যে সে কি কনসলিডেশন করবে কি করবে না। আপনাকে অলরেডি রিকোয়ারমেন্টে বলেই দিছে যে সে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে গ্রিড কোম্পানি। এখন দেখেন কি বলছে, এন্টার্ড ইনটু আ বিজনেস কম্বিনেশন ইন টু স্টেজেস। তার মানে সে দুইটা স্টেজে আসলে বিজনেস কম্বিনেশনে এন্টার করছে। তার মানে এটা আপনাকে একটু ভালো করে মাথায় রাখতে হবে যে দুইটা স্টেজ যেহেতু, তার মানে আমার স্টেজ দুইটা কি সেটা একটু ভালো করে ডিটারমাইন করতে হবে। অন 1st January 2007, Greer Company purchased 35% of the share capital and voting rights of Layout Company for cash. এইখানে আপনারা কি কোনো পয়েন্ট পান কিনা, অথবা আপনারা কোনো পয়েন্ট এখানে নোট ডাউন করতে চান কিনা, যে এখানে আসলে কোন লাইনটা আপনি আসলে চিন্তা করতে চান, অথবা কোন লাইনটা আপনি আসলে এখানে আইডেন্টিফাই করতে চান। এখানে 35% একটা ম্যাটার। 35%, বাকিটা গেস। কেউ কেউ আপনারা প্লিজ ওপেন টু ভোটিং আনসার, রাইটস কিনেছে ফর ক্যাশ। বাট কতটুকু ভোটিং রাইটস কিনেছে? 49%। 35%, মানে গ্রিড কোম্পানি। আপনি খেয়াল করেন ও কিন্তু দুইটা স্টেজে অ্যাকুইজিশনটা করেছে। ইনিশিয়ালি অ্যাকোয়ার করেছে 35%, রাইট? অ্যান্ড এখানে 35% ভোটিং রাইট সে পেয়েছে কোন কোম্পানির? লেআউট কোম্পানির। বাট এখানে আপনাদের পয়েন্ট ইজ রাইট, বাট 35% আসলে কি বেসিক্যালি কন্ট্রোল চলে আসে? হোয়াট ডু ইউ থিঙ্ক? না স্যার, আসে না। তার মানে এখানে আপনি যে অ্যাকুইজিশনটা করেছেন এটা অ্যাপারেন্টলি এখনো পর্যন্ত সে অ্যাসোসিয়েট হিসেবে কনসিডার করা যেতে পারে। বাট স্টিল আমি পুরো সিনারিওটা না পড়ে এখন কমেন্ট করছি না। বাট একটা পয়েন্ট আমি এখানে কমেন্ট করতেই পারি, সেটা হচ্ছে প্যারেন্ট কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি। প্যারেন্ট কোম্পানি যখন অ্যাকোয়ার করে, পেমেন্টটা কে করে? মানে পেমেন্ট কনসিডারেশনটা কে পেমেন্ট করে কাকে? অ্যাকোয়ার পেমেন্ট করে অ্যাকোয়ারিকে। এই যে এই এই পয়েন্টটা আপনাকে হাইলাইট করতে হবে। লাইক পেমেন্ট কনসিডারেশন, আপনি এখানে বলতে পারেন যে পেমেন্ট কনসিডারেশন নাম্বার 1, পেমেন্ট কনসিডারেশন পেইড বাই দ্য গ্রিড কোম্পানি। আপনার কাছে মনে হচ্ছে অ্যাকোয়ারার, রাইট? এটা আপনি এক্সপ্লেন করবেন, আমি বলছি না এখনই, বাট এটা একটা পয়েন্ট আপনি যেটা ডিটারমাইন করলেন সেটা এখন আপনি আইডেন্টিফাই করে এক্সপ্লেন করবেন। এবং অবশ্যই আপনি বলবেন যে আইফআরএস 3 এর একটা ছোট ইন্ট্রোডাকশন দিবেন। আইফআরএস 3 কি বলে? বিজনেস কম্বিনেশনে আপনাকে ডিটারমাইন করতে বলে হু ইজ দ্য অ্যাকোয়ারার এন্ড হু ইজ দ্য অ্যাকোয়ারি, এন্ড হু ইজ দ্য অ্যাকোয়ারার সেটাই আমরা এখন এক্সপ্লেন করছি বেসড অন দ্য সিনারিও, বেসড অন দ্য আমার স্পেসিফিক পয়েন্ট। এরপরে দেখেন পরের পয়েন্টটা কি বলেছে। অন 1st April 2007, Grid Company acquired the remaining 65% of the shares by issuing new shares to Layout Company. Again, আপনার এই লাইনটুকু যদি আপনি দেখেন অথবা এই লাইনটুকু পড়েন, আমার ইনিশিয়ালি হচ্ছে আমি লেআউট কোম্পানি 35% অ্যাকোয়ার করেছিলাম, পরবর্তীতে আমি আরো 65% শেয়ার ক্যাপিটাল অ্যাকোয়ার করলাম। তাহলে এখন আমি আসলে কতটুকু সাবসিকুয়েন্টলি তাকে অ্যাকোয়ার করছি? 100%। ফুল 100% আই অ্যাম অ্যাকোয়ারিং লেআউট কোম্পানি। অ্যান্ড এগেইন এখানেও একই পয়েন্ট, আমি যখন অ্যাকোয়ারার, আমি আবারও বলছি, আপনি কিন্তু আপনার প্ল্যানটা থাকবে এরকম, ইউ হ্যাভ টু প্রুভ, ইউ হ্যাভ টু জাস্টিফাই যে গ্রিরকে কেন অ্যাকোয়ারার আপনি বলতে চাচ্ছেন। এখানেও একই কথা, শেয়ার ইস্যুটা কে করছে? মানে গ্রিড যখন বাকি 60%ও হচ্ছে অ্যাকোয়ার করছে লেআউট কোম্পানি, এখানে শেয়ার ইস্যুটা কে করছে? লেআউট অর গ্রিড? গ্রিড করছে। গ্রিড করছে। এবং আমরা সবাই জানি যে অ্যাকুইজিশনের সময় ক্যাশ কনসিডারেশন, শেয়ার কনসিডারেশন, তার মানে শেয়ার ইস্যুটা কে করে? যে অ্যাকোয়ার করছেন, মানে যে অ্যাকোয়ারার, যে ইনভেস্টর, রাইট? জি স্যার। ওকে,
বাট এখানে পয়েন্টটা হচ্ছে এই যে আমি যেই 100% শেয়ার ক্যাপিটাল অ্যাকোয়ার করলাম সেখানে আমি কতটুকু কন্ট্রোল করি, মানে মোর দ্যান হাফ কন্ট্রোলটা আমার এস্টাবলিশ হয়েছে সেটা আমাকে জাস্টিফাই করতে হবে বাই গ্রিড। এটা আমি একটু দেখি নেক্সট প্যারাগ্রাফে আমাকে কি বলা হচ্ছে। On 1st April 2007, Grid Company had a market value of 70 million and Layout Company had a value of 90 million. এই লাইনটা কি আপনার জন্য আসলে কোনো ডিটারমিনেন্ট ফ্যাক্টর কিনা, মানে আমরা কি এরকম ভাবে কখনো অ্যাকোয়ারারকে ডিটারমাইন করেছি কিনা বেসড অন দ্য মার্কেট ভ্যালু, মানে আমি জাস্ট বলার জন্য আমি একটু আপনাদেরকে কোশ্চেনটা এভাবে করতে চাই। এরকম কি কোনো পয়েন্ট আমরা কখনো ডিসকাস করেছি যে আহ, যার মার্কেট ভ্যালু বেশি থাকে সেই অ্যাকোয়ারার হিসেবে কনসিডার হয়, এইভাবে কি কোনো কথা বলা হয়েছে আমাদের? না স্যার, নো মনে হয় স্যার, এমন কোনো কন্ডিশন তাহলে থাকেনি কখনো। তাহলে এই কথাটাও আপনাকে জাস্টিফাই করতে হবে। যদিও অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে যে লেআউট কোম্পানির মার্কেট ভ্যালু ইজ হায়ার দেন দ্য গ্রিড কোম্পানি, বাট market value is not the determinant to identify or to determine the acquirer and acquiree, so that here it is not proven that like the high value of the company or who is market value or fair value is higher, that will be considered as a acquirer. That is not the point over here. So market value দিয়ে আমরা এটা কখনো ডিটারমাইন করি না। আমার ডিটারমাইন করার সিম্পল ওয়ে হচ্ছে এখানে কন্ট্রোলটা কিভাবে এস্টাবলিশ হয়, সে কার ভোটিং রাইটসটা বেশি, আহ আমার কার হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস এর কন্ট্রোল বেশি, কার অপারেশনস এ ফাইন্যান্সে হচ্ছে অথরিটিটা বেশি কাজ করে, কন্ট্রোলটা বেশি কাজ করে, কে বেশি ভোটিং রাইট এক্সারসাইজ করে, এই জিনিসগুলো আমরা ফ্যাক্টর হিসেবে কনসিডার করি টু ডিটারমাইন অ্যাকোয়ারার অ্যান্ড অ্যাকোয়ারি। এই কথাটাই আমাকে প্রুফ করতে হবে, এই কথাটাতে আমাকে কনক্লুশনে নিয়ে যেতে হবে। বাট অফকোর্স আই হ্যাভ টু অ্যাপ্লাই দ্য সিনারিও, আমাকে সিনারিও অনুযায়ী চিন্তা করতে হবে। এরপরে দেখেন পরের পয়েন্টটা আপনি আবারও একটু যদি পড়েন, পরের পয়েন্টটা আপনি দেখবেন আপনাকে আবার একটু ডিস্ট্রাক্ট করে ফেলবে। গ্রিড কোম্পানি বিজনেস রিপ্রেজেন্টস 44% and layout companies business represents 56% of total value of combined business। তার মানে তারা সবাই মিলে, মানে তারা দুজন মিলে একটা বিজনেস রান করছেন, সেখানে 44% হচ্ছে গ্রিড বিজনেস বাট 56% হচ্ছে লেআউটের বিজনেস। বাট দ্যাট ডাজন্ট ম্যাটার এট অল। আমার সাবসিডিয়ারি আমার থেকে বেশি রেভিনিউ আর্ন করতেই পারে, বাট দ্যাট ইজ নট দ্য প্যারামিটার যে আমি আমার সাবসিডিয়ারিকে অথবা আমি অ্যাকোয়ারিকে অ্যাকোয়ারার বলে ফেলবো, অ্যাকোয়ারারকে অ্যাকোয়ারি বলে ফেলবো। সো অ্যাগেন দিস ইজ নট দ্য প্যারামিটার। দ্য প্যারামিটার ইজ ইউ হ্যাভ টু আইডেন্টিফাই হু ইজ কন্ট্রোলিং ওভার আদার এন্টিটি। দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট, কি পয়েন্ট, সিগনিফিকেন্ট কন্ট্রোল। নাও আফটার 1st April 2007, এই জায়গাটা একটু খেয়াল করেন, আফটার 1st April 2007 এই যে সাবসিকুয়েন্ট অ্যাকুইজিশনের পর হোয়াট হ্যাপেন, দ্য ফর্মার শেয়ার হোল্ডার্স অফ গ্রিড কোম্পানি ওন 51% and former shareholders of layout company own 49%. What is happening over here? তারা যখন একটা কম্বাইন্ড বিজনেস কে অ্যাকোয়ার করছে, বিজনেস কম্বিনেশনটা যখন হচ্ছে, তখন আমার কোন কোম্পানির শেয়ার হোল্ডিংটা বেশি ছিল, মানে কোন কোম্পানির অর্ডিনারি শেয়ারের ভোটিং রাইটসটা বেশি ছিল, গ্রিড কোম্পানি না লেআউট কোম্পানির? গ্রিড কোম্পানির কত পার্সেন্ট ছিল দেখেন। গ্রিড কোম্পানি স্যার। এগ্রি কোম্পানি 51%, So what does it mean? Is it more than half or like less than half? মোর দেন হাফ। So it is a more than half. So যদি more than half হয়, কন্ট্রোলটা কার হাতে ছিল, অথবা কন্ট্রোলটা কার হাতে, গ্রিড or গ্রি লেআউট কোম্পানি। কোম্পানির হাতে? গ্রিডের কাছে স্যার। So this is the main line that you have to prove, or you have not, this is the only main line, this is the very very strong point. Like the আমি আরেকটা পয়েন্ট এখানে ছিল, সেটা হচ্ছে ভ্যালু অফ অ্যাকোয়ারার বিজনেস অ্যান্ড বিজনেস রিপ্রেজেন্টেশন। দুইটা আপনি একসাথেও আলাদাও ডিসকাস করতে পারেন, আবার একসাথেও চাইলে রিপ্রেজেন্টেশন অফ বিজনেস। গ্রিড ছিল হচ্ছে 44, ওর ছিল 56, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। 4 নম্বর পয়েন্ট আমরা কি বললাম, লাইক হাফ, মোর দেন হাফ অফ শেয়ার, মোর দেন
half of shares owned or controlled by great shareholders. ওকে, 4 নম্বর পয়েন্ট। এরপর থার্ড প্যারাগ্রাফ, on 1st April 2007, the purchase agreement provided for a new board of directors of the combined entity. তার মানে তারা যে combined entity-টা হচ্ছে acquire করেছে গ্রিড, স্টেপ অ্যাকুইজিশন করেছে, সেখানে আমার যে বোর্ড অফ ডিরেক্টরস হবে সেটা নিয়ে তারা নতুন একটা এগ্রিমেন্ট করেছে, মানে পারচেজ এগ্রিমেন্টে সেটা নতুন একটা ক্লজ এখানে অ্যাড করেছে। সেটা কি? 6 board members of Grid Company and 2 board members of Layout Company. Is this a strong point to identify the acquirer and acquiree? Yes, sir. Yes, sir. Very আমার strong. বোর্ড মিটিং এ চেয়ারটা কার হাতে বেশি সেটা আইডেন্টিফাই করছে এখানে। Board members combination, right? আপনারা আপনাদের মতো করে যে কোনো হাইলাইটেড পয়েন্ট করতে পারেন। এখানে গ্রিড কত? 6 Sir, ভার্সেস ছয়জন। লেআউটের হচ্ছে 2 জন। এই প্যারাটা একটু ভালো করে খেয়াল করবেন, দেখেন ও কি বলতেছে। আমার বোর্ড অফ ডিরেক্টরস এ টোটাল 8 জন থাকবে, সেখানে 6 জন থাকবে হচ্ছে গ্রিড থেকে আর 2 জন থাকবে হচ্ছে লেআউট থেকে। সো ইউ ক্যান ইজিলি প্রুভ এখানে তাহলে কার ডিসিশন পাওয়ারটা বেশি থাকবে, মানে ডিসিশন মেকিং পাওয়ার, অপারেশনস, ফাইন্যান্স এগুলোর ক্ষেত্রে কার কন্ট্রোলটা অর কার এক্সারসাইজিং অফ রাইট পাওয়ারটা কার বেশি থাকবে? গ্রিয়ারে। Peter, sir. Obviously grid. So what can you say then? গ্রিড কে আপনি তখন কি অ্যাকোয়ারার কনসিডার করতে পারেন না? লাইক অ্যাকোয়ারার হিসেবে তাকে প্রুফ করা যায় না বেসড অন দিস স্টেটমেন্ট? Definitely. ডেফিনেটলি করা যায়, and that we already learned in IFRS 3 বিজনেস কম্বিনেশন এর কথাটা বলেছি আমরা। The CEO of layout company, এই লাইনটা আবার আমাকে কনফিউজ করবে, খেয়াল করেন। আমাকে কিন্তু মাঝে মাঝে কিছু কিছু লাইন হচ্ছে ব্যাপারটা এমন ভাবে করে যে এই মনে হচ্ছে অ্যাকোয়ারার হচ্ছে গ্রিড, আবার এই মনে হচ্ছে লেআউট ইজ দ্য অ্যাকোয়ারার। ঠিক এরকম একটা মানে পেন্ডুলাম সিচুয়েশন আমাকে ফেলে দিচ্ছে। দেখেন ঠিক এই প্যারাগ্রাফটা ঠিক এইরকম, মানে এই লাইনটা যদি আপনি পড়েন দেখবেন আপনার কাছে ঠিক ওইরকমটাই মনে হবে। সেটা কিরকম? The CEO of layout company is the CEO of is the CEO of the combined entity. এই যে আপনি যে এন্টিটিটাকে হচ্ছে কম্বাইন করলেন, মানে বিজনেস কম্বিনেশন যেটা হলো অ্যাকোয়ার করলেন গ্রিড কোম্পানি, সেখানে যে সিইও থাকবে সেই সিইওটা কার সিইও? লেআউটের সিইও। তার মানে ভালো করে খেয়াল করেন, লেআউটের সিইও যেহেতু থাকবে তার মানে ওর ইনফ্লুয়েন্সটাও কিন্তু সিগনিফিকেন্ট থাকবে মানে কোম্পানি অপারেশনের ক্ষেত্রে। এই লাইনটা খুব টেকনিক্যাল। দ্য বোর্ড অফ ডিরেক্টরস nominates the members of the management team. এই লাইনটা আবার খেয়াল করেন, যদিও সিইও হচ্ছে লেআউট কোম্পানির, বাট ওর যে ম্যানেজমেন্ট টিম, সিইও তো ম্যানেজমেন্ট টিমেরই একটা পার্ট। সো সেই ম্যানেজমেন্ট টিমটাকে যদিও লিড করবে সিইও, বাট এই ম্যানেজমেন্ট টিমকে কে অ্যাপয়েন্ট করে, মানে কে নমিনেট করে? কে নমিনেট করে? বোর্ড অফ ডিরেক্টরস। সেই বোর্ড অফ ডিরেক্টরস এর মধ্যে কয়জন হচ্ছে গ্রিড কোম্পানির? 6 জন। আপনি বুঝতে পারতেছেন ব্যাপারটা? যদিও সিইও এর হাতে আমার একটা সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আছে, বাট স্টিল there is a significant power that actually obtained by or retained by grid company. Okay, Yes, but sir. জায়গাটা অনেক but টেকনিক্যাল। yes, but the CEO has significant influence over the selection of the team. ভালো করে খেয়াল করেন, মানে যদিও আমার টিম মেম্বারদেরকে মানে ম্যানেজমেন্ট টিমকে আসলে মানে অ্যাপয়েন্ট করে, নমিনেট করে বোর্ড অফ ডিরেক্টরস, বাট এই ম্যানেজমেন্ট টিমের টিম মেম্বার কারা হবে এই টিমটা চুজ করার ক্ষেত্রে সিইওর একটা সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স থাকে। সি, তার মানে আপনাকে আবার একটু কনফিউজ করে দিচ্ছে, বাট স্টিল ইউ ওন্ট গেট কনফিউজড, কেননা আপনি জানেন যে আপনার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী দুইটা মেন প্যারামিটার এখানে আছে। একটা হচ্ছে আমার মোর দ্যান হাফ অফ ভোটিং রাইটস, আরেকটা হচ্ছে the more than half of the board of directors, the power you have. So that means it is a very আর clear. এখানে একটা স্পেসিফিক ওয়ার্ড ইউজ করেছে হুম, যে সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স। হুম। এখানে কিন্তু কন্ট্রোল অথবা রাইট কথাটা ইউজ করেনি।
you can also relate that, but এখানে significant influence বলতে আবার ওই associated কথাটা বুঝায় নাই, হ্যাঁ? You can also convey that message যে আপনি জাস্টিফাই করে দিতেই পারেন, বাট ডোন্ট টেক ইট যে এটা সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স মিন অ্যাসোসিয়েটেড সেই কনসেপ্ট থেকে, হ্যাঁ? বিকজ আমি কিন্তু কথাটা বলছি হচ্ছে লেআউটের সিইও কে নিয়ে, সো ওর সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স এখানে আছে সেটা বলছে। সো এখন আপনি খেয়াল করে দেখেন আপনার কাছে আসলে ওভারঅল সামারিটা কি দাঁড়াচ্ছে। এখানে আমরা যখন বললাম আরেকটা পয়েন্ট আপনি এখানে অবশ্যই ডিটারমাইন করবেন, মানে 6 নম্বর পয়েন্ট হিসাবে, সেটা হচ্ছে সিইও of combined entity from from the layout company, মানে সিও আমি কম্বাইন এন্টিটি যাকে দিচ্ছি সে বেসিক্যালি ফ্রম লেআউট কোম্পানি। এখানেও আরেকটা কথা আছে, আপনি লাস্টের লাইনটা পড়লেই বুঝতে পারবেন। দ্য ম্যানেজমেন্ট টিম কম্প্রাইজেস দ্য সিইও অ্যান্ড 5 আদার মেম্বার্স। তার মানে আমার মানে 6 জন টোটাল, মানে সিইও আছে সাথে আরো 5 জন আছে, 3 ফ্রম গ্রিড কোম্পানি অ্যান্ড 2 ফ্রম লেআউট কোম্পানি। তার মানে এখানেও এই যে মেম্বার যে আছে ম্যানেজমেন্ট টিমের, কি সেখানেও কিন্তু গ্রিড মানে এক্সেসটা অথবা গ্রিড আলটিমেটলি কন্ট্রোলটা মাস্ট বেটার দেন layout company. So I think you guys can now relate if you can see the answer, right? Like আপনি এখন যদি একটু at a glance আনসারটা দেখেন, of course I'm not like showing you the answer right now, আমি অলরেডি আপনাদেরকে আনসারটা দিয়ে দিয়েছি এক্সাম কিটের মাধ্যমে, যেটা ক্যাপলান এক্সাম কিটে আছে। What is my job to you? I will just explain the procedure that you need to take. I will guide you how to swim, but you need to swim by yourself. So now please swim by yourself. আপনারা আনসারটা এট এ গ্লান্স একটু দেখে ফেলেন। আমি জাস্ট আপনাদেরকে বলতে চাই আমরা যে কথাগুলো বললাম এতক্ষণ খুব কুইকলি আমরা আনসারটা পড়ে ফেলবো, বাট স্টিল আমি আবারও বলছি আপনারা এই আনসারটা নিজেরা বাসায় যখন দেখবেন ইউ গাইস ক্যান রিলেট আমরা ঠিক সবগুলো পয়েন্টই কভার করে নিয়ে আসছি কিনা। আমরা একটু কুইকলি যাব যেহেতু আমাদের এখানে আরো 2-3টা কোশ্চেন চলে আসবে সো সামনে। সো প্লিজ আমরা মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ যে আমি পয়েন্ট গুলাকে আসলে রিলেট করে অলরেডি ডিসকাশন করেছি, আপনি জাস্ট পড়লেই বুঝতে পারবেন। Let's start. The acquisition method set out in business combination applied from the viewpoint of the acquirer. The acquirer is the entity obtaining control over an acquiree, যে কথাটা আমরা ফার্স্টেই বলেছি, which must meet the definition of business. An acquirer must therefore be identified in the business combination. এখন আসেন যে আইফ্রেস ট্রির এখানে আসলে কি বুঝাচ্ছি আমরা, যে আমি কিভাবে আইডেন্টিফাই করব অ্যাকোয়ারারকে। সো এইভাবে আমরা আইডেন্টিফাই করব যে আমরা বিজনেস কম্বিনেশনে কি কি ইন্ডিকেটর আছে টু আইডেন্টিফাই দ্য অ্যাকোয়ারার, আমরা সেই ইন্ডিকেটর গুলো একটু এক্সপ্লেন করতে চাই সিনারিওর সাথে। যেহেতু 10 মার্ক আমার হাতে ভালো সময় আছে আনসারটা করার মতো। দ্য এন্টিটি হুইচ ট্রান্সফারস ক্যাশ অর আদার অ্যাসেটস অর ইনকার্স দ্য লায়াবিলিটি, যে কথাটা আমরা বলেছি যে বেসিক্যালি ক্যাশ পেমেন্ট করে, যে বেসিক্যালি শেয়ার ইস্যু করে, তাদেরকে আমরা বেসিক্যালি কনসিডার করি অ্যাজ অ্যান অ্যাকোয়ারার। The entity whose size is significantly greater than other combining entity or entities, that is another parameter, but again that is not in terms of the market value. The entity whose owners as a group retain the largest portion of the voting rights, যে কথাটা আমরা বলছি যে ভোটিং রাইটস আসলে কার বেশি, সেটাও একটা প্যারামিটার ডিটারমিনেন্ট ফ্যাক্টর to identify the acquirer. The entity whose owners have the ability to elect or appoint or remove majority of the members of the governing body of the combined entity, মানে আমার কোন এন্টিটির মেজরিটি অফ পাওয়ার আছে টু অ্যাপয়েন্ট অর রিমুভ বোর্ড অফ ডিরেক্টরস। দ্য এন্টিটি হোজ ম্যানেজমেন্ট ডমিনেটস দ্য কম্বাইন্ড ম্যানেজমেন্ট, যার আমার বেসিক্যালি হচ্ছে যে ফর্মাল ম্যানেজমেন্ট কারা বেসিক্যালি ডমিনেট করতো। সো এখানে মেন পয়েন্ট আসলে এইটা, এই দুইটা, এইটা এন্ড এইটা। আপনি এই 4টা পয়েন্টও যদি এখানে হাইলাইট করেন এন্ড পরবর্তীতে এই 4টা পয়েন্টের উপর বেস করে যদি আপনি ডিসকাশনটা করেন, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। এখন আসেন যে আর্গুমেন্টটা কি দাঁড়াচ্ছে। দ্য আর্গুমেন্ট সাপোর্টিং গ্রেট কোম্পানি অর লেআউট কোম্পানি ইজ দ্য অ্যাকোয়ারার ফাইনলি ব্যালেন্সড, যে কথাটা আমরা বলছিলাম, states that control exists when the investor has power over the investee, exposure, যেটা আমার আসলে কন্ট্রোলের ডেফিনেশন, exposure or rights to variable returns and the ability to use that power, যেটা আমার কন্ট্রোলের ডেফিনেশন। এখন আসি, this could be a general presumption that greed company achieved control over layout company by acquiring more than 1/2 of voting rights of the
combined entity 51%. A controlling ownership does not necessarily mean that entity has the power to govern the combined entity's financial and operating policies so as the effect amount of its return. Therefore, other factors should be also considered. মানে ও জাস্ট বলছে যে যেহেতু মোর দ্যান 51% মানে মোর দ্যান 50% আপনি ওর ভেরিয়েবল রিটার্ন পাবেন, সো দ্যাট ডাজন্ট ম্যাটার আপনি আপনার ফাইন্যান্সিয়াল অথবা সেই পার্সপেক্টিভ থেকে কি হচ্ছে, যেহেতু এখানে ওই ইনফরমেশন নাই, বাট আপনি জাস্ট বলে দিচ্ছেন এটাই প্যারামিটার, বাট স্টিল সেই ফ্যাক্টরটা আপনি কনসিডার করতে পারেন। As set out above, the entity which issues the equity shares is normally acquirer, and that is a greed company. Also, greed company has paid cash for 35%. Again, this is the point. Jara purchase consideration pay করে, that is the entity of acquirer. এরপরে আমরা দেখি the former members of Greed board represent the majority of the board directors. Combined entity with 6 former board of members, Greed company, and 2 former board of members of layout company. যে কথাটা আমরা বলছিলাম, this is a very important line. It is not evident which company is able to dominate the management, ওই যে CEO যে কথাটা আমরা বলছিলাম, business, as the management team comprises the former CEO of layout company and 5 other members, 3 from Greed and 2 from layout. Although the board, যেটা আমার 6 জন হচ্ছে বেসিক্যালি ডিরেক্টরস, board directors অ্যাপয়েন্ট করে Greed আর 2 জন অ্যাপয়েন্ট করতে পারবে layout, nominates the management team. The CEO of layout has significant influence on the business and on selection of the team. এখন আসি মানে জাস্ট কনক্লুশনে আমরা কি বলবো। অলসো অ্যাজ দ্য ফেয়ার ভ্যালু, যে কথাটা আমরা বলেছিলাম যে ফেয়ার ভ্যালু এবং রেভিনিউ যদিও ডিটারমিনেন্ট ফ্যাক্টর না, বাট সেটা আমাকে বলতে হবে যে এটা আসলে আমার মানে অ্যাকোয়ারার ডিটারমাইন করার জন্য মেইন প্যারামিটার না। However, in deciding which company is the acquirer, the decision that Greed company is acquirer is influencing by the fact Greed company issued equity interest, transferred cash, and has marginal controlling interest 51%. খেয়াল করে দেখেন কথাগুলো আমরা মোটামুটি সবই কভার করেছি। এখন কথাটা হচ্ছে আপনি কি সবগুলো লাইন কি এত কিছু লিখতে হয় পারবেন কিনা অথবা পসিবল কিনা। অ্যাগেইন আপনি যখন এক্সাম এনভায়রনমেন্টে আনসারটা করবেন, আপনি এই 5-6টা পয়েন্টকেই যদি আপনি আনসার করেন, অ্যাটেম্প্ট করেন, দ্যাট ইজ মোর দেন এনাফ। ইটস নট ম্যান্ডেটরি যে আপনি আসলে আরো এত ডিটেলসে আনসারটা রিলেট করতে পারবেন, টাচ করতে পারবেন। কিছু পয়েন্ট আপনার মিস আউট হতেই পারে, ডোন্ট টেক ইট সিরিয়াসলি প্লিজ। That's all about our exhibits 1. It was big part, 10 marks, and we have done with it. Now let's get to understand the requirement B and what I will expect from you guys. Requirement B টা আপনারা আমাকে একটু হেল্প করবেন আইডেন্টিফাই করতে, এক্সপ্লেন করতে অথবা ক্যালকুলেট করতে, বিকজ again this is a step acquisition. আমরা এটা গত ক্লাসেই করেছি, গত ক্লাসে এটার এক্সাম্পলটা আমরা দেখেছি। আমার রিকোয়ারমেন্ট আমি একটু পড়ে ফেলি। ইউজিং এক্সিবিট 2 explain with calculations. এটা খুব ইম্পর্টেন্ট, explain with calculations. What does it means? আপনি কি পুরো 5 মার্ক মানে ক্যালকুলেশনের জন্য পাবেন? নো স্যার। সো আপনাকে এখানে অবশ্যই কি করতে হবে, ক্যালকুলেশনও করতে হবে, সাথে এক্সপ্লেনেশনটাও দিতে হবে। সো অ্যাগেইন আমি মার্কিং স্কিমটা দেখবো, বাট রিকোয়ারমেন্টটা পড়ে যাই। কি রিকোয়ারমেন্ট বলছে? How the goodwill on acquisition of layout company on 1st April 2007 will be determined within the consolidated financial statements of Greed Group for the year ended 31st December 2007. What you need to do? You need to calculate goodwill as per IFRS 3 business combination. We don't know আমার exhibit 2 তে কি আছে, but that we already plan যে এখানে আমি শুধু ক্যালকুলেশনের জন্য মার্ক পাবো না, আমাকে মার্কিং স্কিমটা চেক করে দেখতেই হবে আনসার করার আগে। দ্যাট ইজ আমি ক্যালকুলেশনের জন্য কত মার্ক পাবো এবং এক্সপ্লেনেশনের জন্য কত মার্ক পাবো। খেয়াল করে দেখেন আপনি আপনার এক্সপ্লেনেশনের জন্য কত মার্কস পাবেন। 1 মার্ক পার ডিসকাশন পয়েন্ট অফ কি পয়েন্টস এন্ড 1 মার্ক পার প্রিন্সিপাল ইন ক্যালকুলেশন। তার মানে হচ্ছে আপনি আপনার যে এক্সপ্লেনেশনটা করবেন তার জন্য 1 মার্ক অবশ্যই থাকবে, 1 থেকে 2 মার্ক অবশ্যই থাকবে। আর আপনার ক্যালকুলেশনের জন্য কনসিডারেশনের জন্য হচ্ছে আপনার এখানে 1 মার্ক, ফেয়ার ভ্যালু অফ ইকুইটি ইন্টারেস্টের জন্য হচ্ছে 2 মার্ক, 2 আর 1 3, ফেয়ার ভ্যালু অফ নেট অ্যাসেটের জন্য হচ্ছে 1 4 মার্ক। আর ডিসকাশন এখানে আপনি যেটা করছেন
সেটার জন্য আপনি 1 মার্ক পাবেন। এই হচ্ছে আপনার 5 অথবা 4 অথবা 5 মার্ক আপনি এইভাবে কম্বিনেশন অনুযায়ী পাবেন। এখন আপনি আসেন, আপনি এক্সিবিট 2 পড়বেন। এক্সিবিট 2 তে আপনি দেখবেন যে আসলে আপনাকে এখানে কি করতে বলা হচ্ছে। অ্যাগেন এখানে আপনি কোন কি বলে অপশনটা ইউজ করবেন? আপনি কি এখানে ওয়ার্ড স্পেসটা ইউজ করবেন, মানে ওয়ার্ড প্রসেসরটা ইউজ করবেন, না স্প্রেডশিটটা ইউজ করবেন? এখানে স্প্রেডশিট। যেহেতু এখানে একটা ক্যালকুলেশনের কম্পোনেন্ট আপনি দেখতে পাচ্ছেন, এবং এখানে যেহেতু আপনার এক্সপ্লেনেশনের জন্য মার্ক কিছুটা কম, মানে 1 মার্ক, সেই ক্ষেত্রে ইউ হ্যাভ টু প্ল্যান অর ইউ হ্যাভ টু ইউজ দ্য স্প্রেডশিট পোর্শন। আমরা স্প্রেডশিট পোর্শনে চলে যাব, বাট এখনই এটা আমার লাগবে না, আমি স্প্রেডশিটটা পরে ইউজ করব। বাট আমি আগে আমার এক্সিবিট 2টা পড়বো ভালো করে। এক্সিবিট 2 তে আমাকে কি বলছে। সো আমি আবারও আপনাদেরকে একটু রিলেট করাইতে চাই ব্যাপারটা। সেটা হচ্ছে আপনারা কি করছেন খেয়াল করে দেখেন। আপনারা কিন্তু ফুল কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন প্রিপেয়ার করছেন না। What you are dealing with, you are just dealing with specific exhibit, specific problem. কোন একটা টিম ট্রাবলে পড়ছে, প্রবলেমে পড়ছে, আপনার কাছে প্রবলেমটা নিয়ে আসছে, you will consult them, you will address the problem, and you will solve them, provide them the solution. That is how you will deal with. সো আপনাকে এইভাবে চিন্তা করতে হবে। 4টা এক্সিবিট মানে হচ্ছে 4টা প্রবলেম, 4টা প্রবলেমের সলিউশন আপনাকে দিতে হবে। সেখানে কিছুটা মাইনর পোর্শন থাকবে ক্যালকুলেশন, বাট মেজর পোর্শন থাকবে হচ্ছে এক্সপ্লেনেশনে, স্ট্র্যাটেজিতে। সো প্লিজ আমরা পড়ি একটু, এন্ড আই উইল এক্সপেক্ট ফ্রম ইউ গাইস আপনারা এটা আমাকে আনসারটা দিতে পারেন এবং দিবেন। আই বিলিভ, লাইক আই ডু বিলিভ দ্যাট। সো আমার রিপোর্টিং ডেট হচ্ছে 31st December 2007, উই নো দ্যাট। অন 1st January 2007 গ্রিড কোম্পানি পেইড 34 মিলিয়ন। ওই যে আমরা একটু আগে দেখছিলাম না যে 35% হচ্ছে সে অ্যাকোয়ার করেছে। সো সেই ক্ষেত্রে 35%-এর জন্য সে কত মিলিয়ন পে করেছে? 34 মিলিয়ন। এখন এই যে 35%-এর জন্য 34 মিলিয়ন সে পে করলো, এই লাইনটুকু পড়ে আপনার আলটিমেটলি এইটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আপনি কি হিসাবে দিবেন? ইজ ইট আ বিজনেস কম্বিনেশন, লাইক মানে ইজ ইট কনসলিডেশন আপনি করবেন কিনা, নাকি আপনি ডিফারেন্ট কোনো একটা মেথড ফলো করবেন, অ্যাকাউন্টিং মেথড ফলো করবেন? ঠিক এই লাইনটুকু পড়ে আপনার কি মনে হচ্ছে, এটুকু আমাকে বলেন। এটা ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট। ইয়াস, এই লাইনটা যদি আপনি বলতে পারেন যে অন 1st January 2007 গ্রিড কোম্পানি paid and obtained 35% of share capital of layout company, and this is apparently accounted as an investment in associate equity method as per IS 27। এই যে again আমি যে সরি IS 28, আমি যে এই যে IS 28 এর কথাটা বললাম সেটা মেনশন না করলেও আপনি যদি শুধু ইকুইটি মেথডটা মেনশন করেন, অ্যাসোসিয়েট মেনশন করেন, দ্যাট ইউ উইল গেট মার্ক। সো এই পয়েন্টটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। অন 1st April 2007 ওই যে ঠিক পরবর্তী 65% যখন সে আলটিমেটলি অ্যাকোয়ার করেছে 25 মিলিয়ন শেয়ারস, 25 মিলিয়ন কিন্তু আমার নাম্বার অফ শেয়ারস, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, of $1 to layout company shareholders in order to acquire the remaining 65% of the share capital। তার মানে গ্রিড কোম্পানি ক্যাশ দিয়েছিল 35%-এর জন্য 34 মিলিয়ন, অ্যান্ড পরবর্তীতে আরো 65% হচ্ছে সে অ্যাকোয়ার করেছে। তাহলে এখন আপনি আমাকে বলেন এইটা আমরা স্টেপ অ্যাকুইজিশনে কভার করেছে কিনা? What is the point of it? Is it no control to control or control to control? এটা আই গেস ইনফ্লুয়েন্স টু কন্ট্রোল। Or no control to control মানে আমার অ্যাকুইজিশনের আগে সিগনিফিকেন্ট কন্ট্রোল ছিল না, বাট at 1st April 2007 কি হয়ে গেল? সিগনিফিকেন্ট কন্ট্রোল এস্টাবলিশ করলো লেআউটের উপর, রাইট? তাহলে এখানে আমার অ্যাকুইজিশন ডেট কবে? অ্যাকুইজিশন ডেট হচ্ছে 1st April। 1st April। 1st April 2007, এন্ড এটাকে আমরা কি বলি? স্টেপ অ্যাকুইজিশন বলি। ওকে, Yes, sir. সো স্টেপ অ্যাকুইজিশন যদি হয়, এখানে আপনি খেয়াল করেন যে আমি যখন স্টেপ অ্যাকুইজিশন করব, সো এট দ্য অ্যাকুইজিশন ডেট আই হ্যাভ টু কনসিডার 2 পয়েন্ট। নাম্বার 1, আই হ্যাভ টু ক্যালকুলেট দ্য গুডউইল, রাইট? আমাকে
আমার অ্যাকুইজিশন ডেটে গুডউইল ক্যালকুলেট করতে হবে, যেটা আমাকে রিকোয়ারমেন্টে বলছে। আরেকটা পয়েন্ট কি, আরেকটা পয়েন্ট হচ্ছে আমি যখন কন্ট্রোল এস্টাবলিশ করলাম, আমি যখন আমার নো কন্ট্রোল থেকে কন্ট্রোলে আসলাম, আমার প্রিভিয়াসলি কত পার্সেন্ট শেয়ার ছিল এই কোম্পানিতে? 35%. 35%. Now, at 1st April 2007, what I need to assume, what I need to consider, I need to consider that I am disposing that 35% of shares and reacquire that 35% plus 65% of the shares. রাইট? তার মানে এখানে আমাকে দুইটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে। একটা জিনিস হচ্ছে আমাকে গুডউইল ক্যালকুলেট করতে হবে, আরেকটা হচ্ছে আমার ঠিক যত পার্সেন্ট শেয়ার হোল্ডিং ছিল, আমি যখন এটাকে স্টেপ অ্যাকুইজিশন করছি তখন আমাকে অ্যাজিউম করে নিতে হবে আমি এই 35% সেল করে আবার রিঅ্যাকুইজিশন করছি, আমি আবার পুনরায় অ্যাকোয়ার করছি আমার শেয়ার। সেই ক্ষেত্রে আমার অ্যাকুইজিশন ডেটে এটার ফেয়ার ভ্যালু, মার্কেট ভ্যালু রিক্যালকুলেট করতে হবে, এবং আমি আমার ফেয়ার ভ্যালু এবং মার্কেট ভ্যালু যে রিক্যালকুলেট করব, সে ফর এক্সাম্পল আমার যেই পরিমাণ ফেয়ার ভ্যালু আর মার্কেট ভ্যালু ছিল, সেইটুকুর যতটুকু আমার ফেয়ার ভ্যালু অথবা মার্কেট ভ্যালু অ্যাট দ্য অ্যাকুইজিশন ডেট বাড়বে অথবা কমবে, যদি ফেয়ার ভ্যালু বাড়ে দ্যাট শুড বি কনসিডার্ড অ্যাজ গেইন, আর যদি ফেয়ার ভ্যালু কমে দ্যাট শুড বি কনসিডার্ড অ্যাজ এ লস, অ্যান্ড দ্যাট অ্যামাউন্ট শুড বি ট্রান্সফার্ড টু স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। যে কথাটা আমরা গত ক্লাসেও এটা প্র্যাকটিক্যালি দেখানোর ট্রাই করেছিলাম। যে তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে, এখানে ব্যাপারটা হচ্ছে আমি আমার 1st April 2007 এ আমি ফুল 100% শেয়ার কন্ট্রোল করছি, বাট আই অ্যাম selling 35% and reacquire that 35%, and as well as I am acquiring 65% of shares by issuing my shares. আমি 65% হচ্ছে শেয়ার ইস্যু এর মাধ্যমে অ্যাকোয়ার করছি। আমি কতগুলো শেয়ার ইস্যু করছি? 25 মিলিয়ন শেয়ারস, এবং এই 25 মিলিয়ন শেয়ারের ফেয়ার ভ্যালু কত খেয়াল করে দেখেন, মার্কেট ভ্যালু কত? 2.85 2.85। তাহলে টোটাল ফেয়ার ভ্যালু অফ 65% অফ কনসিডারেশন কত? মানে আমার ফেয়ার ভ্যালু, লাস্ট লাইনটা একটু রিপিট করবেন একটু? 71.25 আমি কতগুলা শেয়ার ইস্যু করেছি? গ্রেট কোম্পানি কতগুলা শেয়ার ইস্যু করেছে? 25 মিলিয়ন। 25 মিলিয়ন। এবং আমি যখন গুডউইল ক্যালকুলেশন করি, আমার গুডউইল ক্যালকুলেশনের সবগুলো অ্যামাউন্ট কোন ভ্যালুতে মেজার করতে হয়? ফেয়ার ভ্যালুতে। ফেয়ার ভ্যালুতে। তাহলে 65% এর ফেয়ার ভ্যালু কত? মানে 65% শেয়ার, 65% এর ফেয়ার ভ্যালু হচ্ছে 25 মিলিয়ন ইনটু 2.85। রাইট? গেল হচ্ছে 65% এর। এখন আমার আরো কত পার্সেন্ট বাকি থাকে? 35%। তাহলে এই 35% এর ফেয়ার ভ্যালু কত সেটা লাগবে আমার এখন। জি জি, এই যে নিচে দেওয়া আছে। সেটা আমি আসছি, সেটা এখনো দেওয়া আমি জানি না কত, বাট সেটা আমি দেখবো যে কত। ওকে, লেটস সি। জি জি। এবং এখানে কিন্তু কোনো এনসিআই নাই, রাইট? আমি পুরো 100% অ্যাকোয়ার করে রেখে মানে করেছি। গট দ্য পয়েন্ট? জি স্যার। এরপর আমি পরের প্যারাগ্রাফটা দেখি। পরের প্যারাগ্রাফটা কি বলছে? অন 1st April 2007 গ্রিড কোম্পানি হ্যাড এ মার্কেট ভ্যালু অফ 70 মিলিয়ন, যেটা অলরেডি আমরা এর আগেই দেখেছিলাম, অ্যান্ড লেআউট কোম্পানি হ্যাড এ ভ্যালু অফ 90 মিলিয়ন। তাহলে আমার 1st April 2007 এ লেআউট কোম্পানির ভ্যালু কত ছিল? 90 মিলিয়ন। জি। ওকে, তাহলে এই 90 মিলিয়নের কত পার্সেন্ট আমি অ্যাকোয়ার করেছিলাম? 35%। 35%। তাহলে 90 মিলিয়নের 35%টাই তো হচ্ছে আমার ফেয়ার ভ্যালু এট দ্য অ্যাকুইজিশন ডেট, রাইট? আমি কি বুঝাতে পারছি স্যার এই কথাটা? জায়গা একটু কনফিউজ স্যার, তো আবার যদি Please. এই জায়গাগুলো একটু আমাগুলো আমি মাঝে বুঝেছি। আচ্ছা, মাথার উপর দিয়ে যাওয়ার কোনো চিন্তা নাই, আমরা একটু আমরা স্টেপ বাই স্টেপ চিন্তা করি। হ্যাঁ, একটা একটা করে আমরা যদি দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে আমার গুডউইল ক্যালকুলেট করতে হবে, রাইট? এটি তো আমার পারপাস। yes sir ক্যালকুলেট গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ডেট, রাইট? ওকে, আমি যে গুডউইল এর অ্যাকুইজিশন ডেট ক্যালকুলেট করব,
সেই ক্ষেত্রে আমার কি দরকার? ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন নাকি? জি ওকে, ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন। তাহলে আমার ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন কত পার্সেন্টের জন্য? 65%। আর এটা হচ্ছে 35%। 35%। 65% আমি কি 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 করছি? শেয়ার কনসিডারেশন নাকি? জি ওকে, তাহলে শেয়ার কনসিডারেশন কত এটা আমার? স্যার এখানে হচ্ছে আমার 25 মিলিয়ন ইন্টু 2.85 25 ইন্টু 2.85। 85। তাহলে এটা তো আমার মিলিয়নে আসবে, রাইট? আমি উপরে ইয়েস স্যার মিলিয়ন। আমি ডলার মিলিয়ন এটা লিখে রাখতে পারি। তাহলে আমার জন্য ধরেন একবারই সবকিছু কভার হয়ে গেল, রাইট? এখন আসি, এটা তো আমি পেলাম হচ্ছে 65% শেয়ারের ফেয়ার ভ্যালু অফ শেয়ার কনসিডারেশন নাকি? জি ওকে, এখন আসেন, আমি আমার এই লেআউট কোম্পানিকে 35% অ্যাকোয়ার করেছিলাম কত দিয়ে? 34 মিলিয়ন। 34 মিলিয়ন দিয়ে। জি ওকে, এখন আমার কথা হচ্ছে, আমি যখন গুডউইল ক্যালকুলেশন করব, আমি যখন স্টেপ অ্যাকুইজিশন করব, তখন আমাকে কনসিডার করতে হবে যে আমি এই 35% সেল করে আমি আবার অ্যাকোয়ার করেছি। স্যার এখানে একটু ইন্টারাপ্ট করতে চাই আর কি একটু। প্লিজ স্যার প্লিজ। লাস্ট ক্লাসে আমরা বিভিন্ন স্টেপে অ্যাকুইজিশন দেখেছিলাম, হুম তো বিভিন্ন লাইনে আমরা একটা টাইটেল দেখেছিলাম যে হুম ফেয়ার ভ্যালু অফ এত পার্সেন্ট রিটেন্ড অথবা প্রিভিয়াস এত পার্সেন্ট। ওই হুম লাইনের কি অর্থ এটাই না যে না আমি আমার এই আগের শেয়ার হোল্ডিং কে সেল হুম। করে আবার অ্যাকোয়ার করছি? আহ, এটা আপনি যেটা বলতেছেন ডিসপোজালের ক্ষেত্রে বলতেছেন, মানে ইফ আই এম নট রং। হ্যাঁ, ডিসপোজালের ক্ষেত্রে বলছেন, বাট এখানে কনসেপ্টটা ঠিক সিমিলার, বাট কনসেপ্টটা হচ্ছে এইরকম যে আপনি এখন যখন স্টেপ অ্যাকুইজিশনে যাচ্ছেন, কনসেপ্টটা ঠিক এরকম যে আপনি আপনার 35% শেয়ার যেটা ছিল সেইটা আপনি অ্যাকোয়ার করেছিলেন যখন এটার ভ্যালু কত ছিল? 34 মিলিয়ন। 34 মিলিয়ন। এখন কি এটার ও ভ্যালু আর আচ্ছা স্যার বুঝছি। এটার স্যার ভ্যালু আমরা কি এখন? হ্যাঁ বলেন বলেন, স্যার সরি। আমরা হইলো যে টাইম ডিফারেন্সটা স্যার আমরা এইটা হইলো কনসিডারেশনে নিতেছি যে রাইট এই জন্য স্যার এক্সট্রা রাইট ক্যালকুলেশনটা করা রাইট লাগছে। রাইট রাইট রাইট। এবং আমি ওকে অ্যাকোয়ার করেছিলাম 1 জানুয়ারিতে, এখন 1 এপ্রিলে। 1 এপ্রিলে এই যে 35%-এর যে মানে আমি যে অ্যাকুইজিশন করেছিলাম, এটার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের ভ্যালুটা কি 34 মিলিয়নই আছে কিনা? দ্যাট আই নিড টু নো, রাইট? আমি কি জানি এটা? ফেয়ার ভ্যালু অফ নো স্যার। প্রিভিয়াস ইনভেস্টমেন্ট নাকি? এখন এটার ফেয়ার ভ্যালু কত সেটা তো আমি জানি না। সেটার ফেয়ার ভ্যালু আমি এখন কিভাবে বের করব? আমি তো এইটুকু জানি যে 34 মিলিয়নের যে ভ্যালুটা সেটা 34 মিলিয়ন থাকবে না, সেটা বাড়বে অথবা কমবে, হোয়াট এভার, রাইট? বাড়তেও পারে কমতেও পারে। এখন এই 35% আসলে কার শেয়ার ছিল? লেআউট কোম্পানি। লেআউট কোম্পানির শেয়ার ছিল। এখন আসেন, লেআউট কোম্পানির আজকের ভ্যালু কত, মানে 1 এপ্রিল 2007 এ ভ্যালু কত? 90 মিলিয়ন। তাহলে আমি যদি বলি 90 মিলিয়নের 35% হচ্ছে আমার এই 35% এর ফেয়ার ভ্যালু, এটা কি ভুল না ঠিক? ইয়েস স্যার মেক সেন্স। Does it make sense or not? ইয়েস স্যার। Make sense? এখন আপনি দেখেন, এই যে আমি যে বলছি এটার ফেয়ার ভ্যালু, আমি এখন এখানে লস না গেইন, লস গেইন আমি কিভাবে ক্যালকুলেট করি? ক্যারিং ভ্যালু লেস ফেয়ার ভ্যালু। আমি তো ফেয়ার ভ্যালু পেলাম 31.5। এখন আমার কি দরকার? এটার ক্যারিং ভ্যালু কত ছিল, ঠিক না? এখন আপনি দেখেন এটার ক্যারিং ভ্যালু কত ছিল? 36 মিলিয়ন। এই যে, তাহলে আমার 36 মিলিয়ন যদি ক্যারিং ভ্যালু হয়, 36 মিলিয়ন, একটু ভালো করে আমাকে বলেন তো এখানে তাহলে কি আমি যখন স্টেপ অ্যাকুইজিশন করলাম এই ফেয়ার ভ্যালু মেজারমেন্টের জন্য, মানে ফেয়ার ভ্যালু সাবসিকুয়েন্ট মেজারমেন্টের জন্য, এখানে আমার গেইন হচ্ছে না লস হচ্ছে?
এখানে আমার আলটিমেটলি লসই হবে, বিকজ কারেন্ট ক্যারিং অ্যামাউন্টকে তো আমরা বুক ভ্যালু বলতে পারি। ইয়া, ক্যারিং ভ্যালু আর বুক ভ্যালু তো একই জিনিস, ঠিক না? জি, ওকে। আর বুক ভ্যালু থেকে যদি আমার ফেয়ার ভ্যালুটা কম হয়, হুম। ইন দ্যাট কেস তো সেটা আমার লসই। ইয়াস। তাহলে এখন আপনি দেখেন, আপনি এখানে মানে পয়েন্টগুলো একটু ভালো করে খেয়াল করেন। আমি আমার টোটাল ভ্যালু অফ কনসিডারেশন পেলাম, এখান থেকে আমি কি বাদ দিব? কি বাদ দিই আমরা? ফেয়ার লেস ভ্যালু অ্যাডজাস্টমেন্ট। লেস নেট অ্যাসেট, Need reset. ফেয়ার ভ্যালু অফ নেট অ্যাসেট at the acquisition date, right? Yes, sir. At the acquisition date. তাহলে ফেয়ার ভ্যালু অফ নেট অ্যাসেট at the acquisition date কত দেখেন? 87 মিলিয়ন। 87 মিলিয়ন। তাহলে আমি যদি 87 মিলিয়ন এখান থেকে বাদ দিয়ে দেই, তাহলে কি আমি আমার গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ডেট কত সেটা কি বের করতে পারি কি না? পসিবল কিনা? আমরা কি Possible. আমরা কি বুঝতে পারছি এই কথাটা? আমি খুব রাফলি করছি মানে কাজগুলো, যদিও এটা আরেকটু সময় নিলে প্রেজেন্টেশনটা একটু ভালোভাবে করা যায়, বাট দ্যাট ডাজেন্ট ম্যাটার। আপনি এইরকম রাফলি ক্যালকুলেশন করলেও খুব একটা প্রবলেম নাই, এক্সামিনার এই ফরম্যাটিং এর জন্য মার্কস দিবে না। আমি যে মাত্র হাইলাইট করলাম না, মানে বোল্ড করলাম না, এটার জন্য কোনো মার্কস নাই। বাট আপনি যে এই যে ফর্মুলাগুলো ইউজ করছেন সেগুলোর জন্য আপনি মার্ক পাবেন। ওকে। এখন এখন আমি আপনাকে একটা ছোট ডাবল এন্ট্রি জিজ্ঞেস করব, আপনারা আমাকে এই ডাবল এন্ট্রিটা বলতে পারেন কিনা একটু দেখি। এই যে আমার মানে আমার আমার যে 35%-এর যে ফেয়ার ভ্যালু আমি মেজারমেন্ট করলাম না, মানে ইনভেস্টমেন্ট, যেটা আমার অ্যাসোসিয়েট ছিল, সেইটা এখন আমার যেহেতু মানে উইদাউট কন্ট্রোল, নো কন্ট্রোল থেকে কন্ট্রোল হয়েছে, এইটার আমি আমার মানে ডাবল এন্ট্রি যদি করি ঠিক পুরো ট্রানজেকশনটার, সেক্ষেত্রে ডাবল এন্ট্রিটা কি হবে আমাকে কি বলতে পারবেন? এখানে তো যেহেতু ক্যাশ রিসিভ হয়েছে, এখানে ক্যাশের একটা ডেবিট আসবে। ওকে। তারপর এখানে আমার শেয়ার কনসিডারেশনের একটা ক্রেডিট এন্ট্রি আসবে। ও, শেয়ার কনসিডারেশনটা আমি মানে শেয়ার কনসিডারেশন তো মানে উই নো যে এটা ডাবল এন্ট্রি, নো উই নো। এটা ডাবল এন্ট্রি খুব সিম্পল। ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি ডেবিট, সরি, সাবসিডিয়ারি ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, শেয়ার প্রিমিয়াম ক্রেডিট। এটা ডাবল এন্ট্রি তো আমরা এইভাবেই করি, রাইট? ইনভেস্টমেন্ট ইন Yes. সাবসিডিয়ারি ডেবিট কত টাকা? ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি ডেবিট হচ্ছে এইটা। শেয়ার ক্যাপিটাল ক্রেডিট কত? 25, রাইট? এন্ড শেয়ার প্রিমিয়াম কত? এটার যে ডিফারেন্সটা, এটা কি হচ্ছে আমরা শেয়ার প্রিমিয়াম বলি, রাইট? Yes, sir. ওকে। এখন আমি যদি আপনাকে বলি আমার বেসিক্যালি হচ্ছে ফেয়ার ভ্যালু ছিল, আপনি জাস্ট জাস্ট এক্স মানে যতটুকু আমার ডাবল এন্ট্রি আমি বলছি, আমার ফেয়ার ভ্যালু ছিল কত? আহ, মানে সরি, ফেয়ার ভ্যালু বলতে আমার ক্যারিং ভ্যালু কত ছিল? 36 মিলিয়ন, রাইট? 33, 36 মিলিয়ন। সেটা কমে গিয়ে কত হয়েছে? 31, ওকে, 25. 31। তো সেই ক্ষেত্রে এটাকে আমার আলটিমেটলি অ্যাসেটের ভ্যালুটাকে কমিয়ে দিচ্ছে, আবার এটা আমার গুডউইলটাকে বাড়িয়ে দিচ্ছে, রাইট? জি। Yes, sir. কারণ আমি যদি 36 এখানে করতাম, খেয়াল করে দেখেন, সো গুডউইল উড বি 20.25। গুডউইলটা কেন 20.25 হলো না আপনি ডিফারেন্স যদি খেয়াল করে দেখেন, 4.5, রাইট? তাহলে এটা ডাবল এন্ট্রি যদি আমি আপনাকে বলি, লস অন ফেয়ার ভ্যালু ডেবিট, গুডউইল ক্রেডিট, অ্যাগ্রিড? এই 4.5 মিলিয়নের বাট এই 4.5 তো স্যার হয় নাই। কোনটা?
না, আমি মানে আমি এখানে আমি যে আমি আপনাকে যে ডাবল এন্ট্রির কথাটা বলেছিলাম, যে আমি যে এই যে লস অন ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট করলাম, এইটা জি আমার আলটিমেটলি কিভাবে হিট করবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, এটা আমার প্রফিট অ্যান্ড লসের লস হিসেবে আমি দেখাবো, মানে এক্সপেন্স হিসেবে আমি জি দেখাবো, রাইট? জি ওকে। আর কি হবে, এটা আমার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের গুডউইলটাকে বাড়াবে না কমাই দিবে? এটা মানে এটা এখানে কমিয়ে দেবে তাহলে। এখানে এখানে গুডউইলটা কি কমে যাচ্ছে না? খেয়াল করে দেখেন তো জি একটু, গুডউইলটা কমে যাচ্ছে না? তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এটার ডাবল এন্ট্রির কথা আপনাকে বলি এই লসের, তাহলে আমার ডাবল এন্ট্রি কি দাঁড়াচ্ছে? লস অন ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট, গুডউইল ক্রেডিট। লস অন ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট, এটা আমার যাবে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে, আর গুডউইলটা যাবে আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে। সবাই কি অ্যাগ্রিড? Yes, sir. যদিও এই কথাটা এখানে এক্সপ্লেন করা লাগবে না, 5 মার্কস, আমি আবারও বলছি, বাট আমি কেন এক্সপ্লেন করে যাচ্ছি, নোবডি নোস, এটা আপনাকে হয়তো বা 8 মার্কস এর জন্য যদি আনসারটা করতো, সো ইউ মাইট বি অ্যাকচুয়ালি রিকোয়ার্ড ফর দ্য কোয়েশ্চেন দ্যাট টু বি আনসার্ড, হ্যাঁ? সো সেটা আপনাকে হয়তো বা করা লাগতো। সো লেটস সি আমরা ঠিক যে কথাগুলো বলছি এক্সামিনারও আসলে ঠিক এই লাইনেই গিয়েছে কিনা, অথবা এক্সামিনারও আসলে এই পয়েন্টই কথাগুলো বলেছে কিনা। লেটস ফিগার ইট আউট। যে কথাটা রকি বলছিলেন, আমি এবং আপনাকে মেনশন করছিলাম যে এই পয়েন্টটা বলতে পারলে আপনি 1 মার্ক পাবেন। খেয়াল করে দেখেন, prior to the control being obtained, Grid Company has accounted for its investment in Layout Company as an associate, right? এই কথাটা আপনি বলেছেন। In accordance with IS 28 and like as per the accounting for the business combination, Grid Company remeasures the previously held interest at fair value and takes this amount into the calculation of goodwill, যেটা আমরা এইখানে করলাম, যে আমি আমার এই 34 মিলিয়ন যেটা ছিল, 36 মিলিয়ন ফেয়ার মানে ক্যারিং ভ্যালু, সেটাকে আমি আবার রিমেজার করলাম, এবং রিমেজার করে যেখান থেকে যদি কোনো গেইন অথবা লস হয় সেটা আমি প্রফিট অর লসে রেকগনাইজ করব। and this is the calculation যেটা আমরা করলাম 15.75, আমাদের ক্যালকুলেশনটা মনে হয় ঠিকই ছিল, ইয়াস ঠিক ছিল। and then therefore there is a loss on previously held interest 4.5 million, যেটা আমরা প্রফিট আর লসে রেকগনাইজ করব, যে কথাটা আমরা এখানে অলরেডি বলেছি আমাদের জার্নাল এন্ট্রির মাধ্যমে। ইউ সি, দিস ইজ ভেরি সিম্পল কোয়েশ্চেন এন্ড দিস ইজ ভেরি ইজি টু আনসার আ কোয়েশ্চেন, আপনি যেটা 5 মার্ক ইজিলি পেতে পারেন। এন্ড ইফ ইউ গাইজ আর লাকি এনাফ, আপনারা দেখেন দিস ইজ আ ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন, আমি কেন আপনাদেরকে কমফোর্ট জোনটা দিচ্ছি, অথবা আপনাদেরকে কেন কনফিডেন্সটা আমি গ্রো করতে বলছি, আর কেন আমি আপনাকে এমফাসিস করছি টু টু কিপ কনফিডেন্ট। আপনাদের মনে হইতেই পারে হোয়াট উই হ্যাভ লার্ন, ইউ সি, আমরা একদম একটা লাইভ ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন সলভ করতে পারছি উইদাউট লাইক দ্যাট মাচ চ্যালেঞ্জ অর স্ট্রাগল। বোটলনেক খুব একটা ছিল না, বাট স্টিল দ্যাট উই নিড টু কিপ মুভিং। আমরা এখান থেকে আস্তে আস্তে এমন একটা লেআউটে পৌঁছতে চাই যেখানে আসলে আমার কোয়েশ্চেনটা আমি টাইম ফ্রেমের মধ্যে সলভ করতে পারি। আমরা এখন হয়তো বা কোয়েশ্চেনটা সলভ করছি একটু বেশি টাইম নিয়ে, বাট এই কোয়েশ্চেনটাই যেন আমি আস্তে আস্তে করে সেকেন্ড টাইম থার্ড টাইম করতে করতে এমন হয় that I can answer it within like 10 minutes or 9 minutes, কেননা আমরা জানি প্রত্যেকটা মার্কের জন্য 1.8 মিনিটস করে থাকবে, হ্যাঁ? সো প্লিজ 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 এই জিনিসটা একটু মাথায় রাখেন, যে ডোন্ট গেট প্যানিক। আমরা যতটুকু পড়ছি, যতটুকু কভার করছি, উই আর এট দ্য রাইট ট্র্যাক। দেন আমরা 3 নম্বর কোয়েশ্চেনটা একটু দেখি। 3 নম্বর কোয়েশ্চেনটা যদিও ইটস লাইক বিট অফ combination of IFRS 9 and uh, like the associate part, like সেখানে একটা ছোট ট্রানজিশন আছে IFRS 9 এর সাথে IAS 28 এর ইকুইটি মেথডের, বাট স্টিল লেটস স্টার্ট ডিসকাশন, আমরা যতটুকু পসিবল আমরা করব। বাট নাম্বার 4, আমি এক্সিবিট নাম্বার 4 আমি এটা বলেই দিই আপনাদেরকে, দিস ইজ কমপ্লিটলি from IFRS 9. So if I get chance আমি একটু ডিসকাশন করব শ্যাডো প্র্যাকটিসের মাধ্যমে, কেননা আমরা এখন IFRS 9 কভার করিনি। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ইজ a very important IFRS for SBR. Once we get done with this, then it will be easier to answer this sort of question. So let's start the requirement number C. Exhibit 3, explain with calculations. Again the same thing, আমাকে ক্যালকুলেশন করতে হবে, এক্সপ্লেনেশনও দিতে হবে। How the grid group
would account for the investment in a company in consolidated financial statement for the year ended 31st December 2087. তার মানে like GAE company is a new investment for Greer, and they're actually asking you how to provide the accounting treatment that you have invested on GAE company, and you need to calculate, and of course you have to explain. Let's check out the marking scheme that we always do. আমরা দেখতেই পাচ্ছি মার্কিং স্কিমে এখানে আমার 1 মার্ক ডিসকাশন পয়েন্টের জন্য বলছে, ম্যাক্সিমাম হয়তো বা 2 to 3 মার্কস দিবে এখানে ডিসকাশনের জন্য। বাকি 6 মার্ক অর 7 মার্কস এটা ডিপেন্ড করবে আমার ক্যালকুলেশনের উপর এবং ডিসকাশনের উপর। সো সেখানে আমি একটু যদি দেখি আমার ক্যালকুলেশন এখানে ইনভেস্টমেন্ট বিকামস অ্যাসোসিয়েট, এটার একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে। ক্যারিং অ্যামাউন্ট অফ অ্যাসোসিয়েট, যেটা আমরা জানি হাউ টু ক্যালকুলেট ক্যারিং অ্যামাউন্ট অফ অ্যাসোসিয়েট, এবং সেটার কতটুকু আমার প্রফিট আর লসে যায়, কোন অ্যামাউন্ট অফ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যায়, দ্যাট উই অলরেডি ক্যালকুলেটেড ইন আওয়ার লাস্ট ক্লাস। পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, আমার অ্যাসোসিয়েটেড যতটুকু পোর্শন অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট যায় সেটা প্রফিট আর লসে আমি দেখাই, সেটার অ্যামাউন্ট যদি আমি ক্যালকুলেট করতে পারি আই উইল গেট 1 মার্ক। গেইন অফ 3 মিলিয়ন ইন ওসিআই, মানে আমার যেই গেইনটা হচ্ছে ফেয়ার ভ্যালুর মাধ্যমে, সেটা যেহেতু এখানে ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই এর কথা বলছে, আমরা কোশ্চেনটা এখনো পড়িনি বাট বুঝাই যাচ্ছে এটা আইফারএস 9 এর একটা ছোট পার্ট এখানে আছে। অ্যান্ড এখান থেকে ডিভিডেন্ডটাকে আমি দেখাবো প্রফিট আর লসে। সো এই সিমিলার সর্ট অফ থিং যেটা আমরা আইফারএস 9 এ কভার করব সামনেও, বাট ইট বিট ইজিয়ার অ্যান্ড ইট বিট ইজিয়ার টু রিলেট। দ্যাট ইজ হাউ ইউ উইল অবটেইন 9 মার্কস। সো আপনারা দেখেন 9 মার্কস এর মধ্যে আপনি যদি ক্যালকুলেশন খেয়াল করেন, ক্যালকুলেশন অথবা 6 মার্কস অর 5 মার্কস, আর বাকি 4 মার্কস অথবা 3 মার্কস হচ্ছে আপনার এক্সপ্লেনেশনের জন্য। So let's start with the requirement C. Again, you can choose spreadsheet or you can choose word processor, but I prefer spreadsheet is better for this type of questions, কেননা এখানে আপনাকে ক্যালকুলেশন করতে হবে একটা, এবং সেখানে একটা বড় মার্ক এখানে আছে। দ্যাট ইজ আ ইকুইটি মেথডে আমরা কিভাবে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটটা ক্যালকুলেট করব, সেটার ক্যারিং ভ্যালুটা। You see, Greer company acquired 10% interest in GAE company. Now, just এতটুকু লাইন পড়ে এটাকে আপনি কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী ট্রিট করবেন? ইজ ইট অ্যান অ্যাসোসিয়েট, ইজ ইট আ সাবসিডিয়ারি, or what is it? The financial asset. So this is not your associate, this is a financial asset, and that should be recognized under IFRS 9. And if I give you just a bit of the spark of IFRS 9 or the summary of IFRS 9, IFRS 9 আমরা আসলে কি করেছি? We discussed about financial instrument, and financial instrumenটের মধ্যে we discussed about 3 major component: financial assets, financial liabilities, and convertible loan note that we call compound instruments. If we see financial asset এর মধ্যে আমার কি কি ছিল মনে পড়ে? This is requirement C, investment in GAE company. So investment in is initially considered as a financial instrument that should be or shall be accounted as per IFRS 9 financial instrument. So financial instrument কি যেটা আমরা বলছিলাম, financial instrument is a contract between two parties which will arise কি কি arise করে? একটা হচ্ছে আমার financial assets, একটা arise করে হচ্ছে আমার financial
লায়াবিলিটিস। আমি আবারও বলছি আইফ্রেস 9 আমরা পড়বো, জাস্ট আমি এফআরএ যতটুকু পড়েছি সেটুকু একটু রিভিশন করার ট্রাই করছি। আর এটা ছিল আমার কম্পাউন্ড ইনস্ট্রুমেন্ট, যেটাকে আমরা হাইব্রিড বলতাম, দ্যাট ওয়াজ কনভার্টিবল লোন নোটস। ওকে, এখন আসি আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলতে আসলে কি বুঝতাম। ফাইন্যান্সিয়াল অ্যাসেট হচ্ছে যেখান থেকে আমি ফিউচারে ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট রিসিভ করব, যেটা আমার কন্ট্রাকচুয়াল একটা রাইটস টু রিসিভ ক্যাশ। তো সেই ক্ষেত্রে এই ফাইন্যান্সিয়াল অ্যাসেটটা আবার দুই রকম হয়। একটা হচ্ছে আমার ডেট ইনস্ট্রুমেন্ট, আরেকটা ছিল আমার ইকুইটি ইনস্ট্রুমেন্ট। মনে করে দেখেন যে debt instrument, what was that? Debt instrument was investment by the company on another company's equity. Oh, sorry, I'm ulta like this. That is the equity investment, right? What is the equity investment? Investment by the company on another company's equity shares. আপনি যদি অন্য একটা কোম্পানির ইকুইটি শেয়ার অ্যাকোয়ার করেন তাহলে এটা আপনার জন্য ইকুইটি ইনস্ট্রুমেন্ট। ওকে, আর ডেট ইনস্ট্রুমেন্ট কি? ইনভেস্টমেন্ট বাই দ্য কোম্পানি অন অ্যানাদার কোম্পানিজ লোন নোট। মানে আপনি কাউকে লোন দিয়েছেন, সিম্পল কথা। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে এখানে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসেটকে ইনিশিয়ালি আইএফআরএস 9 অনুযায়ী কোন ভ্যালুতে মেজার করতাম অথবা কোন ভ্যালুতে মেজার করি ইনিশিয়ালি? মনে পড়ে? আইএফআরএস 9 আমরা এফআরএ পাস করে আসছি না সবাই, নাকি এফআর সবাই নকল করে পাস করছিলাম? এসএসসি তো নকলের অপশন আমি জানি নাই। হ্যাঁ, তার 3টা কম্পোনেন্ট মাথায় আছে, এছাড়া অতটা খেয়াল নেই। ওকে, 3টা কম্পোনেন্ট না, আমরা একটু এইভাবে চিন্তা করি। ফাইন্যান্সিয়াল অ্যাসেটের আন্ডারে এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনি কিন্তু কোনো রো অথবা কলাম অ্যাড করতে পারছেন না। হ্যাঁ, সো এটা একটু মাথায় রাখেন। সো কোনো রো অথবা কলাম কিন্তু অ্যাড করা যাবে না। যদি কোনো কিছু ভুল করে ফেলেন তাহলে কাট পেস্ট অথবা কপি পেস্ট করে ডিলিট করতে হবে। সো আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেট আমি একটু এইভাবে লিখি, যদিও এই কথাটা আমি আবারও বলছি, অল টাইপ অফ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট শুড বি মেজার্ড at fair value initially. ওকে, সো আমার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, যত ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আছে, ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, সকল ইনস্ট্রুমেন্টকে ইনিশিয়ালি আমি কোন ভ্যালুতে মেজার করব? ইনিশিয়ালি আমরা মেজার করব ফেয়ার ভ্যালুতে। ওকে, হুইচ ইজ কনসিডার্ড অ্যাজ আ মার্কেট ভ্যালু। সেটা আমরা অফকোর্স আইফ্রেস 9 গিয়ে দেখবো, বাট এতটুকু বুঝি যে ফেয়ার ভ্যালু বলতে আমরা আসলে কি বুঝি। এখন আসি, আমরা ফেয়ার ভ্যালুতে মেজার করলাম, সাবসিকুয়েন্টলি আমরা কি করব? সাবসিকুয়েন্টলি we have to measure the financial asset as per IFRS 9 as below. Subsequently, I have 3 options. I can choose fair value through profit or loss. I can choose fair value through OCI. I can choose like amortized cost model. ওকে, এখন এই যে আমি 3টা মডেলের কথা বলছি, I can choose fair value through profit or loss. এটা হচ্ছে ফর ট্রেডিং পারপাস। যদি ট্রেডিং পারপাসে আপনি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট অ্যাকোয়ার করেন, যেটা আপনি রেগুলার বাই এবং সেল করবেন, সেই ক্ষেত্রে আপনি আপনার সেই ইনস্ট্রুমেন্ট গুলাকে, সেই ফাইন্যান্সিয়াল অ্যাসেট গুলাকে
ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লসে রাখতে পারবেন। হোয়াট ডাজ দ্যাট মিনস? আপনি ইনিশিয়ালি এটাকে মেজার করেছেন ফেয়ার ভ্যালু, সাবসিকুয়েন্টলি যদি কোনো গেইন অথবা লস হয়, এনি গেইন অর লস অন ফেয়ার ভ্যালু, সেটাকে আপনি কোথায় দেখাবেন? সেটাকে আপনি স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে দেখাবেন। ওকে, আর এখান থেকে যদি ইনভেস্টমেন্ট ইনকাম হয়, যেটা আমার ওসিআর জন্য আসবে, আমরা আসবো এই জায়গাটাতে, তার মানে কি, আপনি ট্রেডিং পারপাসে যদি করেন তাহলে তো আর এটা থেকে আপনি ইনভেস্টমেন্ট ইনকাম করবেন না, মানে এখান থেকে আপনি ডিভিডেন্ড নেবেন না। এখানে ইনভেস্টমেন্ট ইনকাম বলতে আমরা বুঝাচ্ছি যে ডিভিডেন্ড অর ইন্টারেস্ট রিসিপ্ট। ওকে, এখন আমি আসি যে আমি আমার ট্রেডিং পারপাসে যদি আমার কোনো ইনস্ট্রুমেন্টকে অ্যাকোয়ার করি, সেক্ষেত্রে আমি এটা ইমিডিয়েটলি দাম বাড়বে আমি সেল করে দিব, সেই ক্ষেত্রে এটার আলটিমেটলি কোনো আর অ্যাডজাস্টমেন্ট পরবর্তীতে আমাকে মাথায় রাখতে হবে না। বাট ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই, ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই তে আমি কোন ইনস্ট্রুমেন্ট গুলো রাখবো? ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই তে আমি সেই ইনস্ট্রুমেন্ট গুলাকে রাখবো যেটা আমি লং টার্ম হোল্ড করব অ্যান্ড ইরিভোকেবল, মানে হচ্ছে আমি এইটাকে আর ট্রান্সফার করতে পারবো না, অ্যান্ড ক্যান নট ট্রান্সফার অর ইন্টারচেঞ্জ। ওকে, তার মানে ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট গুলো আমি লং টাইম হোল্ড করব, যেখানে আমার আলটিমেটলি আমি আমার এই ইনস্ট্রুমেন্টটাকে ইমিডিয়েটলি সেল করব না, এবং আমি ইমিডিয়েটলি এটাকে আমি আবার ক্লাসিফিকেশন মেজারমেন্ট আমি মানে চেঞ্জ করতে পারবো না, এটা ইরিভোকেবল একটা মেথড। মানে আমি একবার যদি ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই চুজ করি, আই হ্যাভ টু ফলো ফর গোয়িং ফরওয়ার্ড ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই, এবং এখান থেকে যদি কোনো ফেয়ার ভ্যালু কোনো গেইন অর লস হয়, সেটা আমাকে আদার কম্প্রিহেনসিভ ইনকামে আনরিয়েলাইজড গেইন হিসাবে দেখাতে হবে। আর এখান থেকে যদি কোনো আমি ইনভেস্টমেন্ট ইনকাম পাই, কোনো ডিভিডেন্ড পাই, সেটাকে আমার স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে ডিরেক্টলি, যেহেতু এটা রেকগনাইজ হয়ে যাচ্ছে, আমি এটাকে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে দেখাবো, ডিভিডেন্ড রিসিপ্ট। ওকে, দ্যাট ইজ হাউ you can think about the fair value through profit or loss or fair value through OCI. আর amortized cost মডেলের জন্য আমার দুইটা টেস্ট পাস করতে হবে, একটা হচ্ছে বিজনেস মডেল টেস্ট এন্ড টু টেস্ট। আমার এটা হচ্ছে বিজনেস মডেল টেস্ট এন্ড ক্যাশ ফ্লো ক্যারেক্টারিস্টিক্স মডেল। এই দুইটা টেস্ট যখন পাস করবে, সেটাকে আমরা এটার পুরো ব্যাপারটাই আমরা নিয়ে আসবো হচ্ছে amortized কস্ট টেবিলের মাধ্যমে। এটা আমরা আইএফআরএস 9 অফ কোর্স শিখবো, amortized কস্ট টেবিলটা কিভাবে ক্যালকুলেট করতে হয়। দিস ইজ হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড আইএফআরএস 9। আমি খুব বেসিক কথাগুলা বলছি, আমি আবারও বলছি, আমি খুব বেসিক কথাগুলা বলছি, সো দ্যাট আমি কোয়েশ্চেন নাম্বার 3টা আপনাদেরকে এক্সপ্লেন করলে ইউ গাইস ক্যান রিলেট, নাথিং মোর দ্যান দ্যাট। আমি কেন আইএফআরএস 9 এখনই যাচ্ছি না, আমি কেন এখনই কোয়েশ্চেন নাম্বার 4টা আনসার করতে পারবো না, কারণ আইএফআরএস 9 ইজ ভেরি ইম্পর্টেন্ট হিউজ আইএফআরএস। বাট আমি যেহেতু 3 নাম্বার কোয়েশ্চেনে অলরেডি চলে আসছি, আই ওয়ান্ট টু মেক শিওর আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো আপনারা রিলেট করতে পারেন। যতটুকু আমরা আইএফআরএস 9 আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পেপারে পড়ে আসছি, ততটুকু যেন আপনারা অ্যাটলিস্ট এখান থেকে আন্ডারস্ট্যান্ড করতে পারেন যে এই হচ্ছে বেসিক্যালি আমার পয়েন্ট গুলো ছিল। ওকে, এখন আমরা আমাদের 3 নাম্বার এক্সিবিটে ব্যাক করি। আবার একটা লাইন পড়তে গিয়ে আমরা অনেকগুলো কথা বলে ফেলছি, আই এম সরি ফর দ্যাট, বাট একটা ছোট রিভিশন হয়ে গেল আইএফআরএস 9 এ কি ছিল। Greer Company elected at initial recognition to measure it a fair value through OCI. তাহলে এই যে সে এই 10% কত দিয়ে অ্যাকোয়ার করেছে, 23 মিলিয়ন দিয়ে, মানে এটা ফেয়ার ভ্যালু ছিল 23 মিলিয়ন। এইটাকে সে কোন মেথডে দেখাচ্ছে, মানে সাবসিকুয়েন্টলি সেটা কোন মেথডে দেখাবে? ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই। এবং কেন এটাকে সে ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই তে দেখাচ্ছে, লজিকটা খেয়াল করেন, ও আপনাকে বলে দিচ্ছে কেন। It's not help for trading. কেননা এটা হেল্প ফর ট্রেডিং না, ইট ইজ নট ফর ট্রেডিং, দ্যাট ইজ ওয়াই। তাহলে এখন যেহেতু ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই, তাহলে আমরা কোন পয়েন্টটাতে যাব এখানে, মানে সাবসিকুয়েন্টলি তাহলে আমি কোন কোন মেথডে এটাকে মেজার করব, রেকগনাইজ করব? ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই। এই যে আমরা এই কথাগুলো এতক্ষণ বললাম না, সরি, এখন এই যে কথাগুলো আমরা বললাম,
এখানে ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই এর মধ্যে আমার আলটিমেটলি তাহলে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে? এখান থেকে যদি কোনো ডিভিডেন্ড পাই আমরা, যেহেতু এটা আমার ইকুইটি ইনভেস্টমেন্ট, এটা আমার ফাইন্যান্সিয়াল অ্যাসেট, আমি এখান থেকে যে ডিভিডেন্ডটা পাবো এটাকে আমি কোথায় দেখাবো? এটা দেখাবো আমার ওসিআই তে, ডিভিডেন্ড কি ওসিআই তে? মানে এটা আমার একটা ইনডাইরেক্ট ইনকাম না, একটা আহ, কম্প্রিহেনসিভ টাইপের। আমি একটু আগে কি বলছি, যদি ইনভেস্টমেন্ট ইনকাম হয় এটা আমি কোথায় দেখাবো? ডিভিডেন্ড আমি আচ্ছা যদি আচ্ছা, পাই, স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস এর। এই আমি ডিভিডেন্ডটাকে স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে দেখাবো। বাট আপনি যেটা বলতে চাচ্ছেন অথবা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে, যদি ফেয়ার ভ্যালু বাড়ে অথবা ফেয়ার ভ্যালু যদি এটা মানে ইনক্রিজ করে অথবা ডিক্রিজ করে, সেটা আমি কোন অ্যাকাউন্টের মাধ্যমে দেখাবো? আদার কম্প্রিহেন্সিভ ইনকামের কম্প্রিহেনসিভ মাধ্যমে। ইনকাম। তার মানে আমি আমার ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই থেকে যদি ফেয়ার ভ্যালুর কারণে কোনো গেইন হয় সেটাকে আমরা দেখাবো ওসিআই তে। বাট ওই ইনস্ট্রুমেন্ট থেকে যদি কোনো আমি ইনকাম পাই, মানে ইনভেস্টমেন্ট ইনকাম পাই, সেটাকে আমি দেখাবো স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে। গট দ্য পয়েন্ট? জি। ওকে, Yes, sir. এখন আসি, আমি এইটা কবে অ্যাকোয়ার করেছিলাম তাকে, মানে ঠিক আমার অ্যাকুইজিশন ডেটটা কবে ছিল? আমি 10% January. কবে অ্যাকোয়ার করেছি? 1 জানুয়ারি 2007 এ, রাইট? এখন আপনি দেখেন পরের প্যারাগ্রাফটা কি বলে। অন 1 জুলাই 2007, 1 জুলাই 2007, Greer company acquired an additional 20% interest in GA company for 30 million. আগে কত ছিল? 23 মিলিয়ন। মানে আগে কত পার্সেন্ট অ্যাকোয়ার করেছিলেন? 10% করেছিল। 10%। 10% করে। এখন আপনি আরো কত পার্সেন্ট অ্যাকোয়ার করলেন? 12%. তাহলে এখন কি হয়ে গেল? প্রিভিয়াসলি ছিল ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট IFRS 9, এখন কি হবে? এখন এটা ইনভেস্টমেন্ট Yes. অ্যাসোসিয়েট। কত পার্সেন্টের বেশি হয়ে যাচ্ছে? 20%-এর বেশি হয়ে যাচ্ছে না? মনে জি। আছে? মনে আছে স্ল্যাবটা, যে less than 20% should be considered as IFRS 9, more than 20% but less than 50% should be considered as IAS 28 in investment in associate, more than 50% should be considered as investment in subsidiary, goodwill and business combinations and other stuffs will come. মনে পড়ে কথাগুলা? Yes, sir. তাহলে এখন আমরা আসি এখানে ফার্স্টেই, আমি যখনই দেখলাম যে 1 জানুয়ারি 2007 এ এটা আমার জন্য ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট হয়ে যাচ্ছে, তাহলে ফ্রম 1 জানুয়ারি 2007 থেকে আমি কোন অ্যাকাউন্টিং মেথড ফলো করব, কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করব? আমি কি আর এখন IFRS 9 ফলো করতে পারবো? No, sir. সো ফ্রম 1 জানুয়ারি 2009, sorry, the full investment 10% প্লাস 12%, কত হয় টোটাল? 22%। 22% should be considered as investment in associate and এটা কি জানুয়ারি হবে নাকি জুলাই হবে? oh sorry 1st July, sorry. And we need to follow IAS 28 equity method. এই যে আমাকে যে ওরা বলছে আমার ক্যারিং ভ্যালু, মনে আছে? কি অ্যাকাউন্ট ফর দ্য ইনভেস্টমেন্ট ইন GA কোম্পানি ফর দ্য আমার 31st ডিসেম্বর 2007, আমার কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে এটার ইনভেস্টমেন্ট আমি কিভাবে দেখাবো সেটার কথাই আমাকেও ক্যালকুলেট করতে বলছে। সো সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ইন GAE কোম্পানি, আমি এটাকে বেসিক্যালি দেখাবো হচ্ছে আমার অ্যাসোসিয়েট অ্যাকাউন্টিং, মানে ইকুইটি অ্যাকাউন্টিং হিসেবে। সো ইকুইটি অ্যাকাউন্টিং এর ফর্মুলাটা কি মনে আছে? ইনভেস্টমেন্ট কস্ট, রাইট? আমি যতটুকু ইনভেস্টমেন্ট করছি সেটার কস্ট কত টাকা। এখন আপনি খেয়াল করে দেখেন আমার এখানে আমি কত টাকা দিয়ে ইনভেস্ট করেছি 12%? 30 মিলিয়ন।
30 মিলিয়ন। এখন আপনি যদি এখানে আমাকে একটা জিনিস একটু সিম্পলি বলেন, এটা হচ্ছে 12%, সরি 12%, রাইট? 30 মিলিয়ন। আর যেহেতু এটা আমরা মিলিয়নে করছি, তো সেই ক্ষেত্রে আমরা সবগুলোর ক্ষেত্রে মিলিয়ন দিয়ে নিতে পারি। এন্ড আমি চাইলে আমার এই নাম্বারিং গুলোকে ডলার সাইন একবারেও রাখতে পারি, অথবা আমি আমার এখান থেকে নাম্বারের যে জেনারেল অথবা কাস্টমাইজ করে নিতে পারি। এখন আসি, আমার যখন আমি আমার either it is my associate or it is my subsidiary, যখন আমি আমার স্টেপ অ্যাকুইজিশন করি, তখন আমার কনসেপ্টটা কি? আমার এই যে 10%-এর যে ভ্যালু, 10%-এর যে ভ্যালু, সেই 10%কে এখন আমার কোন ভ্যালুতে মেজার করতে হবে? আমি কি আর মানে ক্যারিং ভ্যালুতে মেজার করতে পারবো 10%টাকে? না স্যার, আমাকে অ্যাজিউম করতে হবে যে আমি এটাকে সেল করে আবার ফেয়ার ভ্যালুতে অ্যাকোয়ার করছি। তাহলে এখন আমার এটা কি দরকার? ফেয়ার ভ্যালু অফ হোল্ডিং 10% শেয়ারস। তাহলে এই 10% শেয়ারস এর ফেয়ার ভ্যালু কত সেটা তো আমাকে দেখতে হবে। আমি তো এখনো জানি না যে এটা 10% এর ফেয়ার ভ্যালু কত। আমি তো জানি যে ও অ্যাকোয়ার করেছিল হচ্ছে 23 মিলিয়ন দিয়ে, রাইট? আমরা এই লাইনটা একটু দেখি। On 1st July 2007, the fair value of 10% interest in JE company was 26 million. তাহলে 10% ইন্টারেস্টের ভ্যালু কতটুকু বাড়ছে? 3 মিলিয়ন বেড়েছে। এই যে 3 মিলিয়ন বাড়লো, সেটা 3 মিলিয়নটা কিভাবে আসছে? এটা ইজ ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই। 26। এখন আমার আগে ছিল কত এইটার? 23 মিলিয়ন, রাইট? ক্যারিং ভ্যালু মানে আমার ইনভেস্টমেন্ট কস্ট কত ছিল এটা? 23 মিলিয়ন, মানে ফেয়ার ভ্যালু কত ছিল? 23। এখন হয়ে গেল কত? 26। আমার কতটুকু বাড়ছে ফেয়ার ভ্যালু? 3 মিলিয়ন। এখন এই যে ফেয়ার ভ্যালু যতটুকু বাড়লো, এটাকে আমরা কোথায় দেখাবো? প্রফিট অর লসে দেখাবো, দেখাতে পারবো, না ওসিআই তে দেখাবো? এটা দেখাবো ওসিআই তে। কেননা এটাকে আমরা কোন মেথডে রেখেছি? এটাকে আমরা রেখেছি ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই। কথাটা বুঝাতে পারলাম? জি। ওকে, তাহলে এইটুকু পর্যন্ত কি আমরা ঠিক আছি? যে আমাদের টোটাল 22%-এর কস্ট হচ্ছে, মানে টোটাল ইনভেস্টমেন্ট কস্ট হচ্ছে $56 মিলিয়ন। সেইখানে আমি আমার কোনো আর অ্যাডজাস্টমেন্ট আছে কিনা সেটা আমি একটু দেখতে চাই, যে এটার পরবর্তীতে আমার কি কি অ্যাডজাস্টমেন্ট থাকে। আমার পার্সেন্টেজ অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট আসে, আমার ইম্পেয়ারমেন্ট লস থাকতে পারে, আমার ইন্ট্রা গ্রুপ ট্রেডিং থাকতে পারে যদি প্যারেন্ট কোনো কিছু সেল করে, এই ধরনের জিনিসগুলো এখানে ইউজুয়ালি থাকে। বাট আমরা সিনারিওটা দেখে বুঝতে পারবো যে আসলে কি কি এখানে আছে। দেখেন পরের লাইনটাও কি বলছে? জি কোম্পানি মেড প্রফিটস অফ 20 million before dividend for the year to 31st December 2007, and Greer Company received a dividend of 0.2 million. খেয়াল করেন তো কথাটা, যে ও অলরেডি কতটুকু ডিভিডেন্ড রিসিভ করেছে? 0.2 মিলিয়ন। 0.2 মিলিয়ন। এই 0.2 মিলিয়নটা সে কোথায় দেখাবে? এটা দেখাবে ওসিআই তে। এই যে 0.2 মিলিয়ন সে রিসিভ করছে, এটাকে কিন্তু সে দেখাবে হচ্ছে আমার Greer Company received a dividend of 0.2 million, which should be recognized as investment income, sorry, in the statement of profit or loss. কথাটা বুঝতে পারলাম? তার মানে এটা চলে যাবে হচ্ছে আমার স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে ইনভেস্টমেন্ট ইনকাম হিসাবে। আরেকটা কি আসছে এখানে? যেহেতু 20 মিলিয়নের একটা প্রফিট হয়েছে, এখন 20 মিলিয়নের প্রফিটের পুরোটাই কি গ্রিড পাবে? মানে গ্রিড কত পার্সেন্ট পাবে? গ্রিড
কত পার্সেন্ট প্রফিটের শেয়ার পাবে? 22%. তাহলে এটা আমরা এখন কি করব? অ্যাড শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট কত পার্সেন্ট? 22%। এখন খেয়াল করে দেখেন এই 20 মিলিয়নের যে প্রফিটটা, 20 মিলিয়নের যে প্রফিটটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি পুরো 1 বছরের প্রফিট না? কি বলছে, ফর দ্য ইয়ার না? জি, বাট আমি কি পুরো 1 বছরের প্রফিট নিতে পারবো? no. আমি অ্যাকোয়ার করার কত মাস আমি তাকে মানে পোস্ট অ্যাকুইজিশন হয়েছে, মানে অ্যাকুইজিশনের পরবর্তী কত মাস আমার রিপোর্টিং ডেটে কভার করে? 6 months. 6 মান্থ। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে ফার্স্টে কি করি? 20 মিলিয়ন ডিভাইডেড বাই 2, রাইট? ইনটু আমার কত পার্সেন্ট আমি পাবো? 22%, রাইট? তাহলে আমি আমার কতটুকু প্রফিট অ্যাসোসিয়েট থেকে রিসিভ করব? 2.2 মিলিয়ন। এই যে 2.2 মিলিয়ন, এই প্রফিটটাকে আমি কোথায় দেখাবো? স্টেটমেন্ট অফ প্রফিট অর লস স্টেটমেন্ট, রাইট? এখন আসি তাহলে টোটাল ক্যারিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট in GAE company which is an associate কত হবে? এই যে 56 প্লাস 2.2। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টোটাল ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি of 58.2 million should be recognized as an asset in the consolidated statement of financial position. কি হিসেবে যাবে? As a non-current asset investment in associate. Here are 2.2 million that should be transferred to statement of profit or loss as share of profit from associate, as an income, as an investment income that will receive from your associate. তাহলে আমরা এখানে যে অ্যাকাউন্টিং এন্ট্রি গুলো দেখলাম, সবগুলো অ্যাকাউন্টিং এন্ট্রি যদি এখানে আমি সামারি করি, আমার এখানে ফার্স্ট অফ অল আমার অ্যাসোসিয়েটেড ইনভেস্টমেন্টের আগে যতটুকু আমার ইনভেস্টমেন্ট ছিল, সেই 10% ইনভেস্টমেন্টের ভ্যালু যতটুকু ইনক্রিজ করেছে, সেটাকে যেহেতু আমরা ওসিআই তে দেখাইছি, আমি আমার এই ইনভেস্টমেন্টের যতটুকু ইনক্রিজ করলো ভ্যালু, ফেয়ার ভ্যালু 3 মিলিয়ন যেটা ইনক্রিজ করলো, সেইটাকে আমরা দেখাবো আদার কম্প্রিহেনসিভ ইনকামে, দ্যাট ইজ আ ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই এর মাধ্যমে যেটাকে আমরা দেখাই। পরবর্তীতে আমি যখন 1 জুলাইতে এটাকে ইকুইটি মেথডে চলে আসলো, এবং আমি ইকুইটি মেথড যখন আমি ফলো করব, ইকুইটি মেথডে আমি আমার IAS 28 ইকুইটি মেথড, সেখানে আমার ইনভেস্টমেন্টের ক্যারিং ভ্যালু কত সেটা বের করার জন্য আমাকে কি কি বের করতে হবে? আমার দরকার ইনভেস্টমেন্ট কস্ট, এটা ডাবল এন্ট্রি কি? ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ডেবিট অ্যান্ড ব্যাংক ক্রেডিট। পরবর্তীতে ডাবল এন্ট্রি কি? ফেয়ার ভ্যালু যতটুকু আমার এখানে ইনক্রিজ করছে, এখানেও সেম, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ডেবিট, আমার প্রিভিয়াসলি যতটুকু ব্যাংক ক্রেডিট হয়েছে বাকিটুকু আমার ওসিআই থেকে ক্রেডিট হবে। অ্যান্ড দেন আমার যতটুকু আসলে শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বাড়ছে, সেটাও সেম, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ডেবিট, আমার স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অর ইনকাম ফ্রম অ্যাসোসিয়েট ক্রেডিট। And that is our whole picture. আমি 58.2 that we will show as an investment in associate, that we will show you as an asset in the statement of financial position, and on the other hand 2.2 million I will present it as an income from associate in the statement of profit or loss. And that is how we will account for the investment in GAE company. And that's all for today. I will recommend you guys to just have a look on requirement exhibit 4, because this is related to IFRS 9, exclusively for IFRS 9. এখানে অনেক অ্যামortizationের ব্যাপার স্যাপার আছে, যেটা আপনারা
একটু বাসায় দেখে বুঝতে পারেন, and if you don't understand, no problem with that, I will obviously get back to you যখন আমরা IFRS 9 পড়াবো. You will definitely understand the concept of IFRS 9. And আমি একটা ছোট হোমওয়ার্ক দিব আপনাদেরকে, হোমওয়ার্কটা আমি দেই, তারপরে আমি আপনাদের একটা কনফিউশন ছিল সেটা আপনারা আমাকে একটু বলেন, either we can আমাকে একটু কাইন্ডলি একটু বলে দিয়েন যে কোন কোন অ্যাক্টিভিটি গুলো আছে, সেটা আমি তাহলে নেক্সট ক্লাসে স্টার্ট করার আগে স্টার্ট করে নিব এটা প্রবলেমটা, তারপর আমি নেক্সট ক্লাসের টপিকে যাব। বাট বিফোর দ্যাট আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিতে চাই, কষ্ট করে একটা হোমওয়ার্ক করবেন আপনারা। সেটা হচ্ছে এই যে চ্যাপ্টার 17 যেটা আছে না, অ্যাসোসিয়েটস এন্ড জয়েন্ট অ্যারেঞ্জমেন্ট, চ্যাপ্টার 17 দেখতে পাচ্ছেন স্ক্রিনে? জি স্যার। জি স্যার। আমি যদি আপনাদের একটু রিকোয়েস্ট করি চ্যাপ্টার 17টা আপনারা একটু গো থ্রু করে আসবেন, মানে নেক্সট স্যাটারডে ক্লাসের আগে। ইজ ইট পসিবল? কেন আমি বলছি, এখানে অ্যাসোসিয়েটের পার্টটা অলরেডি আমরা 80% কভার করে ফেলছি, এন্ড ইফ ইউ জাস্ট হ্যাভ এ লুক অন ইট, আপনি দেখবেন যে ম্যাক্সিমাম টপিক আপনি বুঝতে পারছেন। জাস্ট জয়েন্ট অ্যারেঞ্জমেন্টের হয়তো বা দু একটা ডেফিনেশন, যেটা আপনাদের এক্সামের জন্য খুব একটা মাস্ট অ্যাপিয়ার আইটেম না, এটা আসে না খুব একটা, ইটস এ ভেরি থিওরিটিক্যাল পার্ট, 2-3 মার্কের একটা পয়েন্ট, সেটা উই ক্যান ডিসকাস অফকোর্স। আমি একটু যাব কুইকলি, বাট মে আই রিকোয়েস্ট টু ইউ গাইস যে অ্যাসোসিয়েট অ্যান্ড জয়েন্ট অ্যারেঞ্জমেন্ট এই চ্যাপ্টারটা একটু ভালো করে রিড আউট করে আসবেন কিনা, মানে ভালো করে একটু দেখে আসবেন, মানে ইজ ইট পসিবল? আর কোনো হোমওয়ার্ক জি নেই? স্যার। ওকে, এখন আপনি আসেন, আপনারা যে কথাটা বলছিলেন আপনাদের যে অ্যাক্টিভিটিসটার মধ্যে আমি হোমওয়ার্কের কথা বলেছিলাম, অ্যাক্টিভিটি কত ছিল? তানজিম এন্ড হচ্ছে রকি 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 একটা ফুল যেই অ্যাক্টিভিটি মানে যে ফুল যে কোয়েশ্চেনটা ওইটাই রাইট, আমি যদি ভুল না করি এইটা এটা একটা ছিল, তানজিম। আর স্মরণ একটু অ্যাক্টিভিটি 2 তে একটু অ্যাক্টিভিটি 2, এটা তো এক্সাম্পল 2, এটা এক্সাম্পল 2, where is activity? জি স্যার, এক্সাম্পল 2 যে Oh sorry, S2A। activity 1 এইটা ভাইয়া, এটা না, S2S না না তো, স্যার, এটা না, এটা এক্সাম্পল 1, এটা পরেরটা তো মুভমেন্ট ইন ইকুইটি, স্যার 16.2.3 এর। এই যে এটা এই রাইট? যে এটা ওকে ওকে এটার স্যার আমার শুধু লাস্ট লাইনে একটু প্রবলেম ওকে, একটু। ঠিক আছে তাহলে আমি আসলে ফার্স্টে এটা স্টার্ট করলেও ভালো ছিল আজকে, বাট স্টিল নো প্রবলেম উইথ দ্যাট, আমরা একটা ফুল কোয়েশ্চেন করলাম, দ্যাটস এ নিউ এরেনা অফ লার্নিং। এখানে মোস্টলি অ্যাফেয়ার্স লাইনের কথা বলা তো, সো এই জন্য আমরা এটা স্কিপ করে যাচ্ছিলাম, বাট হোপফুলি এখন আপনারা রিলেট করতে পারবেন। তাহলে নেক্সট ক্লাসে আমরা তাহলে একটু আমাকে রকি মনে করাই দিবেন কাইন্ডলি, আমরা আগে এক্সাম্পল 2 অ্যান্ড অ্যাক্টিভিটি, এই যে আচ্ছা অ্যাক্টিভিটি 2 এখানে ছিল, তানজিম অ্যাক্টিভিটি 3 ইফ আই এম নট রং। অ্যাক্টিভিটি 3 আমারও প্রবলেম ছিল স্যার। অ্যাক্টিভিটি 3, তাহলে এক্সাম্পল 2 এন্ড অ্যাক্টিভিটি 3 আমি ফার্স্টে এটা একটু আপনাদের থেকে ডিসকাশন করব, এন্ড দেন আমি নেক্সট টপিক যেটা বললাম আপনাদেরকে দেখে আসতে, সেটা আপনারা দেখে আসবেন। আমি একটু ট্রাই করব যদি আপনারা এই টপিকটা দেখে বুঝতে পারেন এবং আমাকে একটা ভালো সাপোর্ট দিতে পারেন, তাহলে নেক্সট ক্লাসে আমি এইটা এবং এইটা দুইটা একসাথে শেষ করার ট্রাই করব, লেটস সি। বাট স্টিল আমি খুব বেশি এক্সপেক্ট করছি না, বাট আপনারা একটু দেখে আসবেন, দ্যাট আই ক্যান এক্সপেক্ট। আপনারা একটু কাইন্ডলি আমার কথাটা শোনেন। সো থ্যাংক ইউ সবাইকে।